আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দশম জাকাত ফেয়ার 2022-এর দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আপনারা জানেন এই ফেয়ারের আয়োজন করছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। জাকাত সম্পর্কে সচেতনতা তৈরি করতে এর বিভিন্ন দিক নিয়ে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট 2013 সাল থেকে নিয়মিত জাকাত ফেয়ারের আয়োজন করে আসছে। এই বছর এই আয়োজনের 10ম বছর। করোনা মহামারীর কারণে বিগত 2 বছরে ফেয়ারের আয়োজন অনলাইনে আয়োজিত হলেও চলতি বছরে কিছুটা স্বাভাবিক পরিবেশ পেয়ে সীমিত পরিসরে কেবলমাত্র মেহমানদের উপস্থিতিতে ফেয়ারের আয়োজন করা হয়েছে। দর্শক শ্রোতাদের জন্য এবারেও আমরা সশরীরে উপস্থিতির সুযোগ রাখতে পারিনি। আশা করি শ্রোতারা অনলাইনে পুরো অনুষ্ঠান উপভোগ করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, জাকাত ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে 1. ইসলামের অন্যতম প্রধান ইবাদত জাকাতের গুরুত্ব, তাৎপর্য ও বিধিবিধান সম্পর্কে জনসাধারণকে সচেতন ও অবহিত করা। 2. জাকাতের মতো একটি বিরাট সম্পদের উৎসের সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করা। 3. জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এর ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা এবং আধুনিক যুগের ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা। 4. দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে জাকাতের কার্যকারিতা, বিশেষ করে এসডিজি অর্জনে তার সম্ভাব্য ভূমিকা সম্পর্কে মতবিনিময় ও জনসাধারণকে তা অবহিত করা। সম্মানিত সুধীমণ্ডলী, জাকাত ফেয়ারের ধারণাটি আমাদের দেশে নতুন। 2013 সালে এর যাত্রা শুরু। আজ ও গতকাল দুদিনব্যাপী জাকাত ফেয়ার উপলক্ষে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল উদ্বোধনের পরপরই অনুষ্ঠিত হয়েছিল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট অফ জাকাত বিষয়ক সেমিনার। গতকাল বিকাল 4টায় অনুষ্ঠিত হয়েছিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা এবং তার পুরস্কার বিতরণী। আজ শুক্রবার সকাল 10টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্সপ্লোরিং পটেনশিয়াল অফ জাকাত ইন বাংলাদেশ বিষয়ক সেমিনার। আজ শুক্রবার বিকাল 4টায় অনুষ্ঠিত হবে রোল অফ ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ইন অ্যাচিভিং এসডিজিজ বিষয়ক গোলটেবিল বৈঠক। সুধীমণ্ডলী, আমাদের সবকটি ইভেন্ট ঢাকার গুলশানস্থ একটি রেস্তোরাঁ থেকে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজ 25শে মার্চ সকাল 10টায় দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বাংলাদেশের জাকাত সংগ্রহের সম্ভাবনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ফিন্যান্স বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ কবির হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। সভাপতিত্ব করবেন সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব আব্দুল মুঈদ চৌধুরী। আজকের দ্বিতীয় অধিবেশনে এসডিজি অর্জনে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের ভূমিকা বিষয়ে অনুষ্ঠিত হবে রাউন্ড টেবিল ডিসকাশন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইকোনমিক্স রিসার্চ ব্যুরোর চেয়ারম্যান প্রফেসর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন পিপিআরসির সম্মানিত চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। কিনোট পেপার প্রেজেন্ট করবেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। সম্মানিত সুধীমণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ফরজ বা অবশ্যই পালনীয় কর্তব্য হিসাবে জাকাত ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিকভাবে আঞ্জাম দেওয়ার লক্ষ্যে আমরা সুসংগঠিত ও পরিকল্পিতভাবে চেষ্টা চালাচ্ছি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট জাকাত তহবিল ব্যবহার করে তার দ্বারা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে বিভিন্ন এলাকায় 11 লক্ষাধিক হতদরিদ্র বঞ্চিত পরিবারের জরুরি চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে সক্ষম হয়েছে। জাকাত তহবিল ব্যবহার করে দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে যে কার্যকর অবদান রাখা যায় সেটি সকলের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য। সম্মানিত সুধীমণ্ডলী, পবিত্র কালাম হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের এই পর্ব শুরু হতে যাচ্ছে। তেলাওয়াত করবেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সহকারী ব্যবস্থাপক হাফেজ ইকরামুল ইসলাম। আমি এখন হাফেজ ইকরামুল ইসলামকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করছো না, অথচ আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকারী তো আল্লাহ তাআলারই। তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে তারা সমান নয়, তারা মর্যাদায় তাদের চেয়ে শ্রেষ্ঠ যারা পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে। তবে আল্লাহ তাআলা প্রত্যেকের জন্যই কল্যাণের ওয়াদা করেছেন। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবিশেষ অবগত। এমন কি আছে যে আল্লাহ তাআলাকে উত্তম কর্জ দিবে? তাহলে তিনি তার জন্য তা বহুগুণ বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। সেদিন তুমি মুমিন পুরুষদের ও মুমিন নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও তাদের ডান পার্শ্বে তাদের নূর ছুটতে থাকবে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত, তথায় তোমরা স্থায়ী হবে। এটাই হলো মহা সাফল্য। সূরা আল হাদিদ আয়াত নম্বর 10 থেকে 12। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দর ও হৃদয়গ্রাহী তেলাওয়াতের জন্য হাফেজ ইকরামুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, এখন শুরু হবে এক্সপ্লোরিং পটেনশিয়াল অফ জাকাত ইন বাংলাদেশ বিষয়ক সেমিনার। এতে সভাপতিত্ব করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সচিব জনাব আব্দুল মুঈদ চৌধুরী। আমি জনাব আব্দুল মুঈদ চৌধুরীকে সভাপতি হিসাবে সভা পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের শুক্রবারের এই সকালের অধিবেশনে আমি উপস্থিত যারা সশরীরে এবং যারা ডিজিটালি উপস্থিত এই সেমিনারে, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সকাল জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে অন্যান্যবারের মতো এবারও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এই সেমিনারের আয়োজন করতে সক্ষম হয়েছে এবং গত 2 বছরের মতো শুধুমাত্র ডিজিটালি নয়, এবার ফিজিক্যালিও
করা হচ্ছে এবং আমরা কেউ কেউ মাস্ক পরছি, অনেকে আমি নিজেও মাস্ক খুলে ফেলেছি, কারণ গত কয়েকদিন থেকে পত্রিকায় দেখা যাচ্ছে যে জিরো ডিটেকশন। কাজেই আমরা আশা করতে পারি যে আল্লাহ মেহেরবানি করে আমাদের উপর থেকে আপাতত এই মুসিবত উঠিয়ে নিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত যে ডক্টর মোহাম্মদ কবির হাসান আজকে প্রথম অধিবেশনের এক্সপ্লোরিং পটেনশিয়াল অফ জাকাত ইন বাংলাদেশ এই শীর্ষক প্রবন্ধ পড়বেন। তিনি ইসলামিক বিষয়ে গভীর জ্ঞান রাখেন এবং এর আগেও আমাদের এখানে বিভিন্ন সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবার অবশ্য অনেক দিন পরে এখানে তার সঙ্গে আমারও দেখা হলো। আমরা অধীর আগ্রহে তার এই প্রবন্ধ এই আলোচনা পর্বে আমাদের বেশ কয়েকজন পার্টিসিপেন্ট আছেন যারা তাদের বক্তব্য রাখবেন। আর আমাদের এই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের আমি বলবো অনেকটা প্রাণ পুরুষ বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, যিনি সব সময় এর সঙ্গে আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেশ দিয়ে রাখছেন। তিনি আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, তিনিও তার বক্তব্য রাখবেন। তো আমি আর সময় নষ্ট না করে আবার সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রবন্ধকার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ফিনান্সের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কবির হাসানকে তার প্রবন্ধ উপস্থাপনের জন্য অনুরোধ করছি। Hello. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Rabbi shrah li sadri wa yassir li amri ahlul uqdatam min lisani yafqahu qawli. Very good morning, distinguished, very highly respectable my cohort sitting on the high table, and also distinguished and respectable audience. So just a little background. We have done the original study in 2008, and we have estimated using in a smaller scale secondary data the potential zakat collection in Bangladesh. So I must tell you, so everything that I'm saying today is a best guess estimate based on secondary data. Originally our intention was to do a sort of broad-based benchmark study running interviews, surveys, but Corona came in. That was the original plan, so we had to scale down our plan. So we have confined ourselves to secondary data. So you can say that it's a sort of revision of our 2008, but using lot more other sectors with lot more data. Just to give you a sort of starting or bullet point, I don't remember, it was probably 26,000 crore in 2008. Now the potential zakat in 2019 in Bangladesh using secondary data is 84,000 crore taka. It is about 4% of our GDP, about 20% of our annual revenue collected by NBR. So, you know, in Islam, there are 5 pillars, you know, that Iman, Salat, Zakat, Ramadan, fasting, and then Hajj. But this Zakat was supposed to be a fiscal management tool in Islamic economy, but it has never been used that way. You'll be surprised to know that Waqf, which is not mandatory from the Sharia perspective, but it has taken over Zakat because of corruption in the collection of Zakat and distribution of Zakat throughout the Islamic history. But the weird part is, you know, we have those who are involved in different governmental policy making, and they can tell we have all these
World Bank comes in, international organization comes in, foreign government comes in. They want to improve our country, but they have never taken zakat as a potential avenue. Would not even spend $1. So I must thank CJDM. I mean, they have the heart and mind to sponsor this study, and also they have those who have spoken in favor of it. Sometime I have noticed, you know, I've been living even though I'm Bangladeshi. I mean, I have been living overseas for many years, 38 years in the United States. I left the country at the age of 19. But I have noticed that in this country, there is no appreciation for research. And I do not know, even the top policymakers, they also do not some way. If you look at the university budget, the research and development is very minuscule, not even negligible. Just to give you a figure, Israel, a small tiny country, has more research and development budget than 57 OIC member countries combined. So why they would not go, you know, they are the pioneers in everywhere. You'll be surprised, even the best scholar in Islamic studies, you'll find he's a Jewish guy or she is a Jewish lady. We have not really produced that level of scholarship because we have never really put this emphasis or historically, but it used to be. Zakat is not for that. It's its other purpose. The Waqf has done this part during the golden age of Islam. But unfortunately, the colonial power has destroyed this ecosystem of zakat, sadaqah, Waqf, Qard Hasan, all those instruments that existed toward the Islamic history. So when they came a country in order to control a population, specifically the Muslim population, they have taken their financial strength out of their pocket. So with this thing, and with thanking, of course, Ayub Bhai, he has been always there to support our work. So let me go straight. The initial line that I talked about is 2000. In Bangladesh, zakat funds can contribute up to 21% of annual development plan in 1983-84, up to 43% ADP in 2004 and 5. So that was our initial study. So this study, our objective is to calculate the potential zakat collection in the context of Bangladesh. In order to do this, we have brought both sides, the income, wealth, and ushur. You know, the ushur is a very neglected area. When we talk about at the end of the year, the way we calculate zakat, zakat is a devotional or fundamental article of your faith. And when it is an article of faith, you must know how to calculate your wealth, how to pay zakat according to the established norm by the prophetic era and all the usul al-fiqh that have happened. But even within the context of this thing, historically, like for example, during the 1400 years ago, the types of asset, the types of new innovation that came out, the concept of corporation was not there. So how do you calculate zakat on a corporation? So that requires our istihad. But since we have stopped doing that istihad, the zakat, which could have been a potential, again, fiscal management tool and poverty elevation tool, that has never materialized. So there has been not that attempt done in this country. Professor Abdul Hamid did many years ago, 2000, I think it's 2013, he was a professor of economics at Russia University, and then he was a VC of an Islamic University, Kustia. He has done some original work, and there are other bits and pieces. People have taken a certain segment, probably took like for on the basis of bank deposits, how much zakat would be. So all these efforts we acknowledge, even with the
shortcomings they have within their study, but still that have showed us the original study, and that we try to, take a next step forward. So, in order to do this, we need to have an analytical framework. You know that this Muzaki and Mustahik, those are zakat payer and those are zakat receiver, there is a threshold, and a threshold we call nisab. So if a person is above nisab, that person has to pay zakat. But the question that remains, whether that person should pay zakat on this, let's say nisab is 100 taka, and this person has an income of 1100 taka. Now, once he reaches, of course he is a zakat per according to definition, should we calculate the amount of zakat on 1100 or net 1100 minus 100, 1000? So there has been a lot of fiqh, and we have come with we are calculating zakat on the net amount. Again, we have there is a lot of discussion right now. 2 lakhs in Bangladesh, you do not have to pay tax. I'm just parallel bringing. Now even India has a 4 lakhs, and India has a 5 lakhs. So they're talking about this kind of thing. So now the problem that we face in zakat, first of all, we have very little knowledge. Secondly, we try to mix it with, like when we pray, we need to know the surat and how according to the prophetic sunnah. But in zakat, because we live in modern world, if I were a man in 1400 years ago during our prophet's time, the way I would have calculated and paid zakat is totally different than I am Kabir Hassan in 2022. That istihad has to be done, and I'll bring some issues, but this is our benchmark. So we look at the net, and we look at a different subsectors. The subsectors that look at bank deposit, and I'll tell you what assumption that we make. We talk at shares and securities, pension or provident fund, mining resources, industrial production and trade services, ushur on agriculture, crops and forestry, ushur on livestock, and ushur on fishery. By the way, this whole process was done in coordination with the consultation of the CJDM as well. We have given our first draft, and we got comments. We have used as many, by the way, are these all sectors we covered? The answer is no. We had to depend on secondary data, and Abdul Muhit Chaudhary can attest to this. The quality of data in Bangladesh is not really up to the mark. And data is, we really confined to the whatever we get. Now, again, this is, 2.5%. You always, at the end of the day, at the end of the year, you look at your bank balance, you just 2.5%. That is part of your, as a modern man or woman, that is only part of your asset and income base. By the way, zakat you pay both on income as well as an asset. We make this mistake that it is only, again, income becomes savings because there's a 1 year for your income. So if you make money, that money surplus has to be in an account at least a year before you pay zakat. That's why your income becomes a savings, a part of your wealth. But if you look at ushur, depending on how that is being cultivated with irrigation, non-irrigation, you pay zakat on when you harvest right there. So that is your income. So I'm bringing that issue. So a poor farmer, they have to pay, like, let's say 10% because they toil, so they have to pay 5%. Now, again, it comes to government policy of agricultural pricing policy. Many cases I hear the farmers don't even get their, the production cost. And on the top of that, you have to pay zakat. So all these things require, because zakat is supposed to be a redistribution mechanism. So Islam does not really tell you do something that really, it hinders the process of redistribution, hinders the process of poverty alleviation. Now the data collection, we did entire work during this pandemic. We had to wait, we had to make, really that was I would say
on the top of this is like James Bond movie in a sense. We had to send our people, we had to, you know, all these things during this time, and because of this also you had to scale down. We have taken this survey part out of this thing. So to complete the research, we collected data, we have conducted interview. When we have met this specific individuals with this specific ministry in order to validate the data that we have collected. So the data collection process covers year 2000, from 2000 to 2020. So this is the time frame we have taken. Now these are the different places that we have gone for bank deposit, Statistics Department of Bangladesh Bank, Share and Securities, BSC, Bangladesh Security Exchange Commission, and DSC. We have gone to Pension Fund, Ministry of Finance. Again, this is also very small where zakat can be collected. Again, data is not so porous. I'm so that clean and that you can make a judgment. Industrial production and trade services, Statistical Yearbook, Bangladesh Bureau of Statistics. We have the mining sources, BAPEX, Petro Bangla, Statistical Yearbook, Ushur and Agri Crops and Forestry, Extension, DAF, Bangladesh Economic Review, Ushur Livestock, Minister of Livestock, Ushur Fishery, Bangladesh Economic Review, GDP, National Budget, National Revenue Collection, Zakat Funds. So we have gone to Minister of Finance of Bangladesh, World Bank, CZM, blogs. So we have done a lot of work. One good thing I must thank CZM and Ayub Bhai. You know, I have employed about 20, you know, university educated, though I got a job, finished a degree, and I was able to employ them, at least, you know, keep them going and trying to hone their research skills. So that was another secondary benefit in addition to the output that you're getting. Now, let's start with agriculture. In fiscal 2019 and 20, according to government data, 57% and 43% of the production are from irrigated and non-irrigated land. The figure shows the potential zakat from the non-irrigated land has increased more than from the irrigated land. However, the potential zakat from forestry is the highest one among potential from 3 subsectors of the agriculture. It was very, I was very surprised because I hear all this corruption in the forestry sector. You are cutting down all the trees, but it happened. The zakat amount from our calculation is the highest among these 3 sectors. So you have irrigated crops, you can see in a graphical way, zakat on non-irrigated crops and zakat on forestry, and zakat on forestry happens to be the highest in the upward trend. Now, the forestry, why did it bring? It has become a business in a modern day world. As a matter of fact, during the time of our Prophet, when there was reference in fiqh book, so some certain Sahabi has a dates bagan, right? So garden of dates. So in that sense, that was their livelihood as well as also their commercial activity. We can bring this thing and we have to recognize this. And actually, this is something suggestion came from CZM, Ayub Bhai and others work there. So trend on the zakat and corporate horticulture in terms of, as I said already, is the highest in the horticulture out of these 3. So we have zakat, agri crops, and in instruction, the growth is going. Then we bring the livestock. Livestock subsector in Bangladesh is broadly divided into household and commercial. By the way, that livestock, whether it's a household or commercial, you have to pay zakat on both. But again, we do not have data on how many poultry you have in your backyard. We have data on the commercial poultry farm and so on. Now, from there, if you look at livestock, again, the trend is going down over the years. And if you look at the bank deposit, yes, this is what we know as a zakat, source of zakat money. When you calculate zakat on bank deposit, we have to make some adjustment. You know, zakat is not mandatory for non-Muslim. So we have to do what is the percentage of the population are non-Muslim.
So we assume that 9.6, well, that's not assumed, that's the number we got from the statistical data, and we had to subtract that amount from the total amount of deposits from the bank in order to make, because we cannot charge zakat or can estimate zakat on the non-Muslims. So if you look at, very interesting, is growing like big. People are becoming rich in this country. The question is whether the growth is distributed equally between the rich and poor. Income inequality has increased in this country, and there has been studies done. Poor people are becoming poorer, rich people are becoming richer, and if the zakat was implemented and collected properly, at least that inequality would not have been widened, it would have gone down. So it just in terms of number, the potential amount of zakat was lower after 2000 it increased. During the 2008, there was lower amount of zakat from bank deposit since there was an economic crisis. The amount reached about $2.2 billion or $2.6 billion in 2018 to 19, but in 1992 that amount was 17 million. So the country has grown bigger. If you look at the annual budget is multiple times lakh crore, and of course our growth is happening, our population is increasing. If you look at the share and bonds, the 2007 and 8, the amount was about $1.6 billion. If you look at the share market has grown tremendously. When you talk of the share, here we take both shares and bond. By the way, the bond market is very minuscule. You may say that why you are taking bond, because bond are interest bearing. Now we are taking the bond investment itself, the amount that is coming, that is all right. But many fuqaha says that because you live in a mixed economy, even in the interest income that you receive, you have to pay zakat on it. But we did not face this complication in our data, because our data I'm taking the amount of bond that existed, not the interest amount. Now if you look at the share and bond, again it is growing. If you bar graph on the top, like about 1400 in 2021, and 2006 is minuscule, less than 200 million. So these numbers are growing. How about provident fund? You know, again the provident fund concept only exists, please correct me, on the government sector. The government sector is specified, very clearly defined, but in the private sector that is not that defined. Anyway, whatever data we had, it is really very bad. Maybe data is not clean, or data has not been collected that way. Compared to 2002 and 1, there was 1.5 million USD dollar. The potential is 4 times higher in 2020 and 21. I don't think that it is only 4 times, it's many more than, but we are limited to whatever data we could extract it being an investigative officer. Let me put it this way. Professor Kabir, Yeah. sorry to interrupt you, just for one thing. I didn't spell out the time Okay. management. What we'd like to do is, if you please finish by 11 o'clock, so that we have a large number of people, commentators to speak, then the chief guest, and then we will surely expect some questions and answers, so that we can finish, because today is Friday, so however much we wish to, we wouldn't be able to go beyond 12:30 when the prayer call will be given. That's fine. So I have about 10-15 minutes, may? Okay. 25 minutes I have. Okay. Fisheries, the another side. Now again, the fisheries, again same concept, whether using your resources. If you use resources 5%, if you do not use it, it's 10%. But all the fisheries that you're talking about, commercial fisheries. Again, we do not have data on the individual or retail level. I mean, you have a pukur pond you raise, so we do not have data on this thing. So that number is also, the overall trend potential is upward. Compared to the potential 2004 and 5, the zakat is about in 4 times during 2019 and 20 for the fisheries sector. So this is again upward trend when you plot the data, and with this thing,
The categories fish catch, it could be capture, it could be culture, marine. Again, we are limited by the data that is being collected and curated by the certain ministries. Mining and minerals, the mining and minerals are the coals, oils and other minerals. If you look at that, number is going down. Whatever the exploration, the gas, Titas gas, Bakrabat gas, the exploration, so we are utilizing our resources, and you know this mining and minerals, about 20% you have to pay zakat right there. So we use these numbers, but unfortunately this number is going down. So this is something the policymakers have to think, maybe more exploration, because our oil fields are depleting very rapidly. There is a restriction on coal and so on. Now trade and service, and very interesting, this country is still an agriculture dominated country, agriculture based country. But we have noticed that the economy is growing more and more towards trade and service. And we show our zakat collection potential is the highest from that sector. In the United States, where I live, 100 years ago, that was also agrarian country. Right now, only 3% of the population are involved in agriculture, but they're producing enough they can even feed the rest of the world. And the agriculture is still, you know, even the United States comes and tell you take up subsidy. It's a very highly subsidized industry in the United States. So when you trade and service is a vast sector in Bangladesh economy. According to latest figure, Bangladesh can gain zakat from the service sector more than $1.1 billion after adjusting for living cost. So this is our, popping numbers, but unfortunately, because we cannot collect it, and it's not really, people don't want to pay zakat. They do. In many cases, I'm sure from your field experience, they have trust issue, they have ignorance issue, and that's really hindering our zakat collection process. So this is the number for trade and service. So now I'm aggregating all those things. Our estimate shows that aggregate potential of zakat in Bangladesh is about $9.749 billion in 2018 and 19. It was only $800 million in 2001. So it's about 20 years. It increased almost more than 10%. Our national economic growth about 5 to 6%, but the zakat growth is about 10% more, 10 times more than 20 years ago. Due to global economic shock, the number declined in 2008 and 9. After the global crisis, export-import trade immediately came back to usual trend. So Bengalis are entrepreneurial nation. These export supported industry are created by entrepreneurial skill, the zeal, the DNA that we have. Now, so if you look at, this is what I want you to, this is a linear trend. Yes, even it is going, because just using mathematical notion, if your base becomes bigger, your percentage becomes smaller. But our economy has grown big, so it's downward trend, but in terms of absolute number, it's a very huge number. So I just want to give you what is that number. The aggregate potential in the service sector 2018, as I told you, bank deposit is about $2.26 billion, which is 14 times more than in 2020 years ago figure. Zakat potential is incremental and rising with the contribution of the sectors to the economy. For instance, zakat on share and bonds was about $18 million in 2000. Now it is 1,000 million in 2018 and 19. And the lowest contribution is coming from Provident Fund, and the policymakers have to look at why and how we can make the data more transparent, so that whoever, not about the zakat study, any study you want to do how to reform your pension system, that can be helpful. So this is a comparison between 2008 and 9. If you can see all of these numbers, you see huge difference in each of this sector. You take about bank deposit, service sector happens to be
the higher. So we are transforming an agrarian economy towards more service, not necessarily manufacturing based. So sector specific contribution I already told you. For relative comparison, we find that the highest sector is the service 32 sector, then the bank deposits 22 sector, then shares and bond is about 10%, yeah, 10%. The PF is almost negligible, livestock is 1%, fishery 5%, agricultural output 16. Now you may say that why you did that separately, but we probably aggregated this number. Manufacturing is 10%, mining is 3%, service 32. So if you want to, allocate your limited resources, which sector you should really target in order to increase your zakat collection? Of course, I think right now you are more devoted towards the service sector, because you have individuals, rich, high net worth individuals paying zakat anonymously, or the big corporations. They are basically, yes, manufacturing plus trade combined together. So these are the two sectors you can look at in order to channel your energy. Now, just a figure, the estimate shows that around 35%, Abdul Majid Chaudhry was a former and Abdul Majid and we are chairman, 35% of your national revenue can be collected even in a poor country like Bangladesh. You don't have to worry about these things, whether your tax collection is increasing. This is a headache for all the chairmen, past chairmen, they can tell. But if some way we can integrate zakat, we don't have to worry about those kind of things. About 20.1% of our national budget could be generated from the potential of zakat, even a poor country like this. And that's why probably God has mandated zakat is one of the fundamental pillars of our faith. About 4% of our GDP over this trend, the potential zakat in this country, about 4% of our GDP. Now, in terms of number, what is it? I asked one of my co-researcher, give me the number in crore taka, because that's the the word that you said, 26,000 crore. Now it is 84,000 crore taka. So I already explained. Now that is, I just want to switch gear a little bit. This is how much you can. And of course, the whole idea is the poverty alleviation zakat. Out of this 8 khat, about 5 of them are targeted directly towards poverty alleviation. Now, the poverty alleviation, when you talk about the zakat giving, and fortunately, with this technological digital improvement, it is easier now to collect zakat who wants to remain anonymous, and to give zakat, because it's both ways. A zakat payer sometimes think that it's a dignity question. They do not want to reveal their identity. Now I know CGDM already has developed a sort of app, mobile-based app that you can distribute your money to different places. Now there are 8 different points I want to mention just to think. Poverty alleviation, I think, should be made a private sector project. The government should operate through the private sector, not undertake any direct role. It should encourage the philanthropists to organize themselves in NGOs like CGDM, enact enabling statute, issue guidelines, create a record-keeping system, and a mechanism for oversight and accountability. Government has to provide all these things. CGDM is not possible to create a database for 160 million people. Number 2, the law related to poverty alleviation should define various categories of the poor and the nature of assistance for each category. For example, it should clarify if a certain category of the poor should be given a grant or a loan. Such details can be defined in the law relating to poverty alleviation. You can look at the example of Malaysia and Indonesia. They have gone way beyond in collecting at the micro level data of their population. Number 3, the law should provide incentives for the NGOs for registering with the government to play an effective role. Number 4, the government should undertake independent poverty surveys of the entire country and produce a database
or profiles of the poor in each area. The data should be made available online and updated on a regular basis. The survey should be a continuous activity. It's not like every 10 years do this, you have to do it on a yearly basis. Number 5, it should be possible for NGOs to check from the government database the profile of every person who has applied for help from charity funds. You know, then you also know those who did not apply. It's also your duty, like if you follow the tradition of Hazrat Umar radiallahu ta'ala anhu, he used to go outside and try to find out who is in trouble. It's also our responsibility for the kifaya for us to look who is in need of our support, and that will help you to do this. Number 6, it should also be possible to data about persons who deserve charity but have not applied for help and thus not registered as applicant. Number 7, the government should create a compliant handling mechanism to redress any abuse or misabuse of public donation by the private sector. The government should also have a mechanism of protecting the whistleblowers for minimizing abuse of the public donation by the organization involved in poverty alleviation work. So what I'm trying to say, the government has to create the environment and let the private sector collect, distribute zakat, and they can do it in a more efficient way. I mean, yesterday Dr. Ayub was telling that CGDM, their fund distribution is 90%. Whatever they collect, 90% of the fund they distribute. Their operation cost only 6%. Even if you take one of the FOCA that you can divide the zakat amount equally, I mean they can spend up to 12% of their collected fund for the amils, I mean as a zakat organization. So they are doing fabulous. Now, istihad, one of my earnest request that you spend zakat money in order to build the human capital. Now, there are certain areas we need istihad. We need to study what is the exemption limit of zakat, 1-year term, rates of zakat, continuation of growth, zakat and income tax, zakat and agriculture process, disbursement of zakat, and instead of zakat, whether progressive or not. So what do you mean by this? The Muslim scholar should focus on questions to resolve the issue of nisab, like once the limit of the nisab is defined, how do you levy zakah on the balance of the wealth after deducting the nisab, or it is only a defining limit for the status of the person, and once a person exceeds that limit, his or her entire income or wealth shall be taxed? Or should we consider the nisab at the beginning or at year end or at both points in time? So this really requires our istihad, also at the same time your zakat creating mechanism, data collection mechanism, so that you know at different points in time. 1-year term, the important accounting implication is that once a person pays zakat, they do not pay it again on the same month in the same year. When applying this principle across the board on the entire population, the zakat collecting authority has to define zakat year and cut-off dates for determining the zakat liability of every person. Therefore, Muslim scholars should try to focus on this issue and answer questions like what happens when you take account of any increase in the cash balance due to temporary deposits, loans, or trust funds. Number 3, rates of zakat. The different rates of zakat in different systems create inconsistencies. Thus, Muslim scholars should also focus on introducing a generalized formula for the rates of zakat. Number 4, the condition of growth. The Orthodox scholars consider growth as a necessary condition, and because of that exclude fixed assets from the application of zakat, like the tools are not zakatable if you are a worker. However, renowned scholars like Kaf and Abu Saud consider the condition of growth is ill-founded and superfluous. If you apply this concept in modern corporation, their fixed asset is huge amount of their net worth, and so we have to consider them. Zakat and income tax, we have to really, as the Muslims are obliged to pay zakat, some of them feel they are subject to dual taxation for the same income and wealth, because they also have to pay income tax as the citizens of the state. Thus, Muslim scholars think that the income tax law should allow every taxpayer to declare the amount of tax to be adjusted against the zakat liability.
Number 6, zakat on agriculture process. The agricultural produce is subject to zakat by consensus if the production is over and above the nisab. However, there is some difference of opinion about whether zakat is payable on gross or net value of the produce. Like the example I gave you, during harvest time, they find out actually their revenue they get and the cost is negative. So is it really fair to ask them to pay zakat on that? Disbursement of zakat, the Quran has prescribed 8 broad categories of people who are entitled to receive the zakat funds. But a relevant question for the present age is about spending portions of the zakat on the development projects for the welfare of the common man. The Muslim scholar should consider this issue and resolve it. The question might ask, can I use the zakat fund to build part of the Padma Setu, of the second Padma Setu? And the question relevant asks that whether that infrastructure is being used by the poor people. Number 8, finally, the concept of progressive taxation is a latter-day development in public finance and is in line with egalitarian stand of Islam. But the orthodox interpretation does not reconcile with the egalitarian nature of Islam. The problem arises from the belief that the rates of zakat are immutable and cannot be changed. Now, you will find, according to orthodox interpretation that exists now, the poor people pay more zakat than the rich people because they will define income and wealth. So Islam, this taxation zakat should be progressive, not regressive. And these are the things really require ijtihad, and we need to do this. So I congratulate the CGDM and I pray, and this is the only, and this institution has in the last 12 years, has gained international reputation. By the way, last year I nominated for CGDM for the IDB prize, but there was a age limit that if your age is more than 7 years, you are not included in this category. So this is all basically I want to say. Zakat should be taken as a poverty reduction strategy, as a tool, but unfortunately it has not been done. One thing I believe some way, our Prime Minister Sheikh Hasina is a practicing Muslim. Uni namaz poren. Some way, unake, yesterday General Nuruddin was saying that before he came to CGDM, he didn't even know the different ways what zakat and how to collect and pay and so on. Now, if we can really that go through our channel and can educate her, I mean, if we have to start from the top, and that responsibility falls on this high table, because you have been involved with the policy making. Some way you can show as a case study, and your has been evaluated by Hussein Zillur Rahman. So all these things say that yes, in the private sector, zakat collection can be done very efficiently, and we need to do a certain things, create an environment, create a law, and so on, and inshallah it will go forward. Another thing I would advise against, that every business house come up with a zakat management center, because it's the scalability question. Because if you have 10 different zakat management collection organization, they'll be going to the same person again. So I would combine these resources together so that the scalability issue I find. Final example, I just want to give an anecdote. The two richest persons in the United States, Bill Gates and Warren Buffett. When Bill Gates established the Gates Foundation, he about $30 billion. Now Warren Buffett came up, he could have created another Warren Buffett Foundation. He didn't do that. He said, okay, we combine our resources, scalability, we can have a better impact. The funny part is that neither Bill Gates, neither Warren Buffett are practicing Christian. But heart, $30 billion of entire lifetime savings are given for the benefit of world citizens. They are not really saying it will be targeted to Christians, Hindus, Buddhists, and Muslims. We need that social capital, that iman that used to have in our golden ages back. We need to improve our social capital. And with this, I want to conclude my presentation here. Thank you very much. Thank you, Professor Kabir, for presenting your
research findings to Bangladesh. Before I হচ্ছে তো শোনা যায় শোনা যায় থ্যাংক ইউ হ্যালো 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 একটু ভলিউম বাড়িয়ে দিলে হবে স্যার আর তো কাছে নেওয়া যাবে না হ্যালো হ্যালো এখন শোনা যাচ্ছে প্রফেসর কবিরকে অনেক ধন্যবাদ এবং উনি যেটা বললেন যে এই রিসার্চটি 2008-এর উপাত্ত এবং পরবর্তীকালে এটাকে ফার্দার ফাইন টিউন করে কিন্তু মানে বেসিক রিসার্চ এখানে করার সুযোগ ছিল না সেই জন্য তার ভিত্তিতে তিনি প্রেজেন্ট করেছেন তো আমি এখন যারা আলোচক তাদের কাছে যেতে চাই কিন্তু তার আগে আমি খালি একটা কথা একটা প্রশ্ন আমার মনে বলতে চাই সেটা হলো যে আমরা বলছি যে এই যে তথ্য এবং ফিগার্স এগুলো হলো বাংলাদেশের মুসলিম পপুলেশন অর্থাৎ যারা জন্মসূত্রে মুসলমান তাদেরকে ভিত্তি করে বলা হয়েছে এখন যে নামাজই পড়ে না সে জাকাত দেবে কি না সেটা আরেকটা প্রশ্ন কারণ নামাজ পড়লে আল্লাহ দাসত্ব স্বীকার করে নিলে সেই লোক নিজের থেকেই স্বতঃপ্রণোদিত হয়ে জাকাত দেবে কিন্তু যে নামাজ পড়েই না তার মধ্যে এই প্রশ্নটা আসবে কিনা আমার সন্দেহ যদিও অনেকে দেয় সেটা দিচ্ছে এটা বলার জন্য কিন্তু আসলে ইবাদতের অংশ হিসেবে যে সেটা দিচ্ছে এটা আমি মনে করি না তো এই জন্য এটা একটা ইস্যু জাস্ট আমি একটা ফ্ল্যাগ করে রাখলাম প্রশ্নটি আপনাদের চিন্তার জন্য তা আমি এখন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ চেয়ারম্যান এনবিআর সাবেক চেয়ারম্যান এনবিআর আমার সহকর্মী তাকে মাইক দিতে চাচ্ছি তো আরেকটা কথা আমি বলে রাখতে চাই যে বাংলাদেশে কোনো তথ্যই সঠিক পাওয়া যায় না শুধু জাতীয় রাজস্ব বোর্ড যে তথ্যটা রেভিনিউ কালেকশন কত করেছে এইটা শুধু সত্য হয় আর এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের এস্টিমেটও ঠিক হয় না কাজেই তথ্যের যে এই মানে অসহায় অবস্থা বাংলাদেশে এইটা মনে রেখে আমাদেরকে এগোতে হবে তা আমি ডক্টর মজিদকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব যে 5-6 মিনিটের মধ্যে সবাইকে বক্তব্য রাখতে হবে শুধুমাত্র প্রধান অতিথি ছাড়া বিসমিল্লাহির রহমানির রহিম আমি প্রথমেই বিশেষভাবে ধন্যবাদ জানাই ডক্টর কবির হাসানকে আমার আজকের সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার আমি আসা পর্যন্ত মনে করছিলাম নিউ অরলিন্স থেকে ওনাকে আমরা এখানে দেখবো আমি ওখানে আজকে হঠাৎ করে ওনার দেখে মনে হলো যে এটা একটা বিশেষ ধরনের পাওয়া আসলে গত 2.5 বছর আমরা চাক্ষুষ দেখাদেখির পক্ষে ছিলাম না আমরা অথচ প্রচুর সেমিনার এবং এটা ওটাতে আমরা প্রতিদিন দেখাশোনা করি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ ওনাকে এখানে পেয়েছি এবং এই স্টাডিটার সাথে আমরা খুব ভালোভাবে সংশ্লিষ্ট আছি আমরা সিবিডিএম থেকে এটা করেছিলাম এবং উনি জমা দেওয়ার পরে আমরা এটা পুঙ্খানুপুঙ্খ পড়াশুনো করেছি আলহামদুলিল্লাহ এটা একটা খুব সুন্দর স্টাডি তবে মোহিত চৌধুরী স্যার যেটা বললেন তথ্যের দারিদ্রতা এখানেই জাকাত আসলে দেওয়া দরকার বেশি মানে তথ্য আসলে পাওয়া যাবে না বা দেয় না আমরা 6 লাখ লোক ক্রেডিট কার্ড আছে 2008 সালের কথা বলছি ব্যাংকগুলোরে বলেছিলাম যে আপনি এই ক্রেডিট কার্ড খোলার সময় তো নিশ্চয়ই তাদের টিআইএন দিয়েছিলেন তাহলে আমার এই টিআইএনের সংখ্যা বাড়তেছে না আপনি ক্রেডিট কার্ডের তথ্যটা দেন তারা দিল না তারা ধানাই বানাই করে দিল না তারা বললো শেষে বললো স্যার ওই অধিকাংশই স্যার আমরা ভুয়া খুলে দিয়েছি অ্যাকাউন্ট খোলার জন্যে ফলে আমরা ওইটার থেকে টিআইএন সিস্টেমে গেলাম এই কারণে যে অধিকাংশই ভুয়া চিটাগাঙে গেছে একটা টেন্ডার দেবে একটা খুলে দিল কে খুলে দিল কারে খুলে দিল আজকাল আপনারা নামজারির বিষয়টাও জানেন একই জমির নামজারি 14 জন করতেছে আর কি তো যাই হোক তথ্যের এখান থেকেই স্যারের কথা থেকেও এটা কথা আসছে আসলে আমি মনে করি নিয়তটা হচ্ছে ইম্পর্টেন্ট ওই ব্যক্তি যদি উদ্বুদ্ধ হন তিনি যদি নামাজ পড়েন তিনি যদি আল্লাহকে ভয় করেন এবং করেন তিনি যদি মনে করেন যে হ্যাঁ তার জাকাত দেওয়া উচিত তাহলেই জাকাত পাওয়া যাবে আমরা রিসার্চ করে উদ্বুদ্ধ করতে পারি উদ্বুদ্ধ হবে
কিন্তু সেই উদ্বুদ্ধটা যিনি হবেন তার উদ্বুদ্ধ হওয়ার মতন সক্ষমতা আল্লাহ তাকে দিন, এই দোয়া করা ছাড়া খুব বেশি উপায় নাই। তো সুতরাং এই স্টাডির মাধ্যমে আমরা কর্তৃপক্ষকে একথা বলবার বা বুঝবার দিচ্ছি, কিন্তু তার চাইতে বড় কাজ হবে আমাদের সিজিডিএমের পঞ্চম বা ষষ্ঠ কাজ হচ্ছে কিন্তু দাওয়া, অর্থাৎ মানুষকে সচেতন করা, মানুষের ইমানের উপরে তাকে উদ্বুদ্ধ হতে বলা তাহলেই জাকাত ইয়ে হবে। আমরা কিন্তু সিজিডিএম কিন্তু জাকাত কালেক্ট করি না, কারণ আমরা কালেক্টর নই, আমরা হচ্ছি মানুষকে উদ্বুদ্ধ করে যারা জাকাত দিতে চান সেইটার উপরেই আমরা প্রোগ্রাম তৈরি করে এটা করি। এই জন্যে আমি মনে করি আমাদের এই সকল স্টাডি সব কিছুর উদ্দেশ্য থাকা উচিত, উই ওয়ান্ট এ প্র্যাকটিসিং মুসলিম, শুধু স্টুডিয়াস মুসলিম না, যে পড়লো খুব ভালো করে পড়লো জানলো এটা না, সে প্র্যাকটিস করে কিনা, অর্থাৎ তাকে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের প্রচেষ্টার একটা বড় ধরনের থাকতে হবে যে তার নিয়তটা তৈরি করে দেওয়া, সে দেবে, তখন সে আস্তে আস্তে, আমরা এইটাকে যেন কঠিন না করি, পদ্ধতিটাকে সহজটাকে। আপনারা জানেন যে আমরা 2008-9 সালে, স্যারও জানেন, আমরা হ্যালো, কারণ আমি সেটা চাচ্ছিলাম যে আমার লস হবে। তো মেন হচ্ছে যে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, যে আগে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, সে জাকাত দিতে উৎসুক হোক, আগ্রহী হোক, এটা তার দায়িত্ব, এই বুঝটা দেওয়া জন্য। সেই জন্যই সেটা করতে যেয়ে যদি আমি আবার পদ্ধতিটাকে সহজ কঠিন করি তাহলে আবার সমস্যা। যেমন বলছিলাম যে আমরা বললাম যে আপনি আপাতত আগে হন, আগে আপনি এই টিন খুলে অল্প করে দেন, 3 বছর আমাদের লোকেরা যেই আপনারা কোনো প্রশ্ন করবে না, কারণ একজন লোক নতুন করদাতা হওয়ার সময় তার সামনে যেসব প্রশ্ন করা হয়, যা জায়গায় হয় যে ওই অফিস থেকে নামার সময় পথে বলতে যাই এই অফিসে আর না আইতাম, আমি আর এই অফিসে আর আসবো না, এই ধরনের যে ব্যাপারটা, এইটাকেই সহজ করতে হবে আর কি। আমি আরও উদাহরণস্বরূপ বলি, রাজশাহীতে একজন হুজুর হঠাৎ করে ফতোয়া দিলেন যে উজু না করেও নামাজ পড়া যায়। তা তখন সবাই বলল, স্যার এটা কি বললেন, এটা তো তাহলে এই মানুষগুলো তো গোমরাই হয়ে যাবে। বলে না, শোনো, তোমরা উজু করার জন্য যেসব পদ্ধতি বলো, এই 5টা আঙুল ধুইতে হবে, তারপরে এ করতে হবে, এখানে এই দোয়া পড়তে হবে, এরপরে এইটা পড়তে হবে, এটা পড়তে হবে, ও নিজেই প্রথমেই নিরুৎসাহ হয়ে যায় যে উজু করা যাবে কিনা। ও আগে আসুক, নামাজের এখানে আসুক, সকলকে দেখলেই বুঝতে পারবে যে আমার আসলে উজু করে আসা উচিত বা ইত্যাদি। আমি ওই অ্যাপ্রোচের কথা বলছি যে জাকাতের ব্যাপারে আসলে সকলকে উদ্বুদ্ধ করতে হবে, আমাদের দাওয়ার কাজটাকে আমাদের বেশি ফোরফ্রন্টে আনতে হবে। যে এই যে যেমন আমাদের এই জাকাত ফেয়ার অনুষ্ঠানটাই, জাকাত ফেয়ারের আয়োজনটাই কিন্তু একটা অন্যতম উদ্দেশ্য, যে আমরা সকলকে বলতে চাচ্ছি যে জাকাত আপনার জন্য এটা কম্পালসারি এবং এটা দেওয়া দরকার, তাহলেই আস্তে আস্তে এটা হবে। তো সেই জন্যেই আমাদের যে ব্যাপারটা যেটা ছিল ইসলামে, ইজমা আর কিয়াস, খলিফাদের আমলে তখন যে ছিল, তখন যে সিস্টেম এটা ছিল, তখন সেটা সেভাবে সেটার থেকে পরবর্তীকালে খোলাফায়ে রাশিদিনদের যুগে বা তার পরে যে এটা এমনভাবে ডাইভার্ট হয়ে গেছে, এবং বিশেষ করে এই উপমহাদেশে ব্রিটিশরা আসার পরে তারা এই সিস্টেমটাকে এমনভাবে জটিল করেছে। আমরা একটা স্টাডিতে পেয়েছি অলরেডি যে ব্রিটিশরা তাদের বড় বড় হুজুরদের, মানে বড় বড় শিক্ষিত লোকেদের আলাদা করে ইসলামের বিষয়ে খুব শিখিয়ে টিকিয়ে তারপরে ভারতবর্ষে পাঠিয়েছে। কী জন্যই যে তারা কিছু ধর্মীয় কথা বা এটা ওটা বলছে, লোকে মনে করেছে বাবু উনি তো তাহলে খুব বড় হুজুর। আপনারা খেয়াল করে দেখেন যে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে কিন্তু ব্রিটিশরাই, এবং সেই আলিয়া মাদ্রাসার, কলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম 36 জন প্রিন্সিপাল হচ্ছে ইংরেজ। আমাদের এই শামসুল উলামা টুলামা এই টাইপের লোকেরা তখন কিন্তু আসে নাই। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ মস্তিষ্ক প্রাক্ষালন করা হয়ে গেছে অলরেডি জাকাত সম্পর্কে, জাকাতের যে উপকারিতা সম্পর্কে, কারণ তারা ওইটা বুঝেছে যে জাকাত এমন একটা ইনস্ট্রুমেন্ট,
ইসলামিক রাষ্ট্রের বা মুসলমানদের কোনো অর্থের অভাব হওয়ার কথা না। কবির ভাই যেটা স্টাডি করে বলেছেন, ফিগার হচ্ছে আরও বেশি হওয়ার কথা, কিন্তু ওইটাকে মোটে সামনে আসতে দেওয়া হয় না তাদের ওই উপলব্ধি। সেজন্য আমাদের উপলব্ধির ওখানে, মস্তিষ্ক প্রাক্ষলনের ওখানে আমাদের কাজ করতে হবে, এবং সেইটা করলেই এটা ওয়ে আউট হিসেবে এটা বেরিয়ে আসবে, এবং সেইটা বেরিয়ে আসলেই আমি মনে করি এটা হবে। অগ্রগতি যে হচ্ছে না তা না, অবশ্যই আমরা 2000 আজকে 12-13 বছর বয়স আমাদের সিজিডিএমের, প্রথম দিকে আমরা যে সমস্ত জাকাতের যে ট্রেন্ড বা যা দেখেছি তার চাইতে মাশাআল্লাহ এখন অনেক অগ্রগতি হচ্ছে। এখন যে কোনো জায়গায় একটা আলোচনার সময় আমি দেখেছি যে সিজিডিএমের কথাটা ওঠে, অর্থাৎ প্রাইভেট সেক্টরে অন্যভাবে যেটা করা যায় এই কথাগুলো আসছে আর কি। তা সুতরাং আমি মনে করি এই কবির ভাইয়ের এই ওনাদের এই স্টাডিটা আমরা এটাকে খুব প্রমোট করি। স্টাডি আবার কিছুদিন পর আবার হবে, এটা ঠিক। আমি এই কথাটা বলে একটু শেষ করি, যেহেতু এখানে ট্যাক্সের কথাটা উঠছে আর কি। ট্যাক্সের বিষয়টা হচ্ছে কি, যে আমাদের যে আধুনিক যে আয়কর আইন, যেটা 1860 সালের জেমস উইলিয়াম, যিনি আমাদের প্রথম ব্রিটিশ অর্থমন্ত্রী ছিলেন, তিনি এটা ইন্ট্রোডিউস করেছিলেন, এবং তিনি ইন্ট্রোডিউস করে ওখান থেকে যে তথ্যটা, যে বিষয়টা, যে ধারণাটা দিয়েছেন, তাতে মানুষ ওই ট্যাক্স অফিসে যেই যদি বলে যে আমি এত টাকা জাকাত দেই বা এই দেন, এটা ওর ওই কত রেয়াত পাওয়া যাবে সেটার চাইতে ওর বড় ভয় হবে। তখন ওই ট্যাক্সের অফিসারও জিজ্ঞেস করবে, তুমি জাকাত দাও, তাহলে তোমার এর আয় কত, কোথায় কি, আরও কি, এই যে অন্য ধরনের প্রশ্ন। এই জন্য কেউ কিন্তু এটা ডিসক্লোজ করতে চায় না, এবং এটা আমাদের হাদিসেও কিন্তু আছে যে এক হাত দেবে আর এক হাত জানবে না, হ্যাঁ, সেই ধরনের বিষয়। সুতরাং সেই দিক থেকেই করের বিষয়টা আমরা রাষ্ট্রকে, সরকারকে এইটা বলতে পারি, আমরা সকলে এই চেষ্টা করতে পারি যে মানুষকে এইটা উপলব্ধি করান যে তোমার জাকাত তোমার দিতে হবে। তুমি কি পদ্ধতি দিচ্ছ, কারে দিচ্ছ, কিভাবে দিচ্ছ, এসব প্রশ্ন আমি করতে যাব না, রাষ্ট্র করতে যাবে না, কিন্তু রাষ্ট্র এটা এনশিওর করবে যে জাকাত পেয়ার। সেই জন্যেই ওই যে আমাদের 10B বলে যে ফর্মটা আছে স্যার, ওখানেই আমরা উল্লেখ করবার একটা ঘর বলে দিতে পারি যে তোমার যখন জীবিকার বা হিসেবের জীবনযাত্রার যখন হিসাব তুমি মিলাই দেবে, তখন ওখানে অবশ্যই উল্লেখ করবে আমি এত জাকাত দিয়েছি। আমি ওর উপরে জাকাতের ট্যাক্স ধরতে যাব না, আমি কত রিয়াত পাবো সে হিসাবায়নে যাব না, কারণ গেলেই তখন এইসব জটিলতার কথা উঠবে। কিন্তু সে অন্তত ওখানে হিসেবটা উল্লেখ করুক, এবং এটা তো সত্যি। আমি একজন আব্দুল মজিদ, আমি গত বছর 4 লাখ বা 5 লাখ জাকাত দিয়েছি, এটা আমি আমার জীবন জীবিকার ওই যে 10B ফর্মে কেন দেখাবো না? এটা তো দেখালেই তো আমার হিসেবটাও মেলে, নইলে তো আমার জীবনের সাথে, আমার জীবিকার সাথে, আমার কাজের সাথে দেখা যাচ্ছে যে এটা মিলছে না। তো সুতরাং রাষ্ট্র অন্তত এইটুকু করুক আস্তে আস্তে, যে এটা তোমার দায়িত্ব, তোমার টাকা আমার এই অর্থনীতিতেই দাও, কারণ জাকাত দেওয়া মানে মানুষের জীবনযাত্রার তাদের সুবিধা হওয়া, মানে রাষ্ট্রের উপকার, কারণ রাষ্ট্রকে ওই টাকাটা দিতে হচ্ছে না, এটা সাবস্টিটিউট হিসেবে যাবে। সুতরাং রাষ্ট্র ওই দৃষ্টিতে এটাকে প্রচারের ব্যবস্থা থাকবে। তো সুতরাং আমি আবার কবির ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে, তাকে আজকে দেখা পেয়েছি, এটাও আল্লাহর কাছে শুকরিয়া যে সরাসরি দেখা হলো। আমাদের এই জাকাত ফেয়ারের এই নিয়ত, এই উদ্দেশ্য আরও বেশি ফলপ্রসূ হোক, এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ডক্টর মজিদকে ধন্যবাদ। তো আমার খালি এখানে মজিদের পূর্বসূরি হিসেবে, এনবিআর এর চেয়ারম্যান হিসেবে আমার একটা অভিজ্ঞতা বলে আমি বলতে চাই। সেটা হলো যে আমি করে দিয়েছিলাম যে সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন দিলে এটা কম্পিউটারে 10% র্যান্ডম স্যাম্পল করে শুধু চেক করা যাবে, বাকিগুলো চেক করা যাবে না। এর ফলে রিটার্ন দাখিলের পরিমাণ বেড়ে গেছিল, কিন্তু আমি চলে যাওয়ার পরে এই পদ্ধতিটা পরিবর্তন করে ফেলা হয়। তো মজিদ যেটা বলেছেন যে জাকাত কত দিলাম এটা দেখানো হবে 10B-তে, এরপরেই বলবে যে এত টাকা জাকাত দিলেন, এখন কত কিসের ভিত্তিতে এই জাকাত আমরা ক্যালকুলেট করে দেখতেছি। তো এটা সরকারের মধ্যে কোনোভাবেই জাকাতের এই জিনিসটাকে আনা উচিত হবে না। সরকার আইন করছে, সরকার নতুন একটা আইনের খসড়া করেছে দেখলাম আমি পত্রিকায়, তো সেটা কিভাবে হবে ডিটেলস জানি না, কিন্তু সরকারের প্রচেষ্টায় যদি জাকাত আদায়ের মানে হয় বা আদায় করার চেষ্টা করা হয় বাংলাদেশে, তাহলে এটা খুব ক্ষতিকর হবে। যেমন আমি সিজেডএমের অভিজ্ঞতা যেটা দেখেছি, যে অনেক মানুষ সিজেডএম আনুষ্ঠানিকভাবে কাজ আরম্ভ করার পরে অনেকে নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে বলছেন যে আমি আমার টাকাটা
চাই, তবে স্পেসিফিক্যালি আমি এই এলাকায় কাজ চাই, এই ধরনের কাজ চাই, তো এইটা দ্যাট ইজ গুড। তো আমি মনে করি এটা একটা ইস্যু থাকবে। আর যে ইসলামিক ম্যানেজমেন্টের মেইন টুল জাকাত হবে, প্রফেসর কবিরও বলেছেন, তো সেটা ঠিকই, কিন্তু টোটাল সোসাইটিটাকে যদি ইসলামিক সোসাইটি না হয় তাহলে এটা খুব একটা কিছু হবে না। আর উনি রিসার্চেরও একটা কথা বলেছেন, যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে ইসরায়েলে একটা ইউনিভার্সিটি করেছে, সেইখানে তারা তাদের মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টসদেরকে নিয়ে শুধু ইসলাম পড়াচ্ছে, কোরআন অ্যান্ড রিলেটেড ইস্যুস, কারণ যাতে করে এরা পরবর্তীকালে এইগুলো জিনিসগুলোকে কনফিউশন সৃষ্টির জন্য they are fully knowledgeable and they can discuss and then create confusion amongst the Muslims. So that's the level of commitment to research that they have and planning. আমরা আমাদের যেভাবে চলছি সেটাকে আরেকটু ফাইন টিউন করা, এটাই আমার মনে হয় উদ্দেশ্য। আমি এখন আমাদের আরেক সহকর্মী আরাস্তু খান, উনিও সচিব ছিলেন এবং সিজিডেমের ট্রেজারারও, তো কাজেই তাকে আমি অনুরোধ করব তিনি অবশ্যই একটু আমাদেরকে বলতে পারেন এই সঙ্গে যে সিজেডেমের যে জাকাত কালেকশন কত পার্সেন্ট আগের তুলনায় প্রথম থেকে কত পার্সেন্ট বেড়েছে, এটা শুনলে আমার জন্য ভালো হবে। ওকে, এখানে কাজ করছে তো, আই থিঙ্ক ইটস ওকে, দ্যাটস ফাইন। স্যার, আপনার এই উত্তরটা আমি পরে দিব, হ্যাঁ, বাট দ্য গ্রোথ ইজ সিগনিফিক্যান্ট। আমরা গত বছর বোধহয় 50 ছিল, এবার 60 কোটি টাকা, সো ইটস কোয়াইট এ সিগনিফিক্যান্ট, এবং আলহামদুলিল্লাহ দিস ইজ এ গুড সাইন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর কবির, অ্যান্ড গুড টু সি ইউ এগেইন ইন বাংলাদেশ। এর আগে দু একটা ওয়েবিনারে আমি আপনার সাথে বোধহয় করেছিলাম। So anyway, this is a good study. আমরা এই ডকুমেন্টটা, অরিজিনাল ডকুমেন্টটি was shared with us, and we had thoroughly looked into it and has given observation to it, and many of them have been taken into incorporated. আপনার যে the objective, that is potential zakat collection, but potential across, you have picked up certain sectors, selected sectors, which is a good way to do it. তারপরে আমি যেটা দ্য মেথডোলজি দিয়েছেন, দ্য সামেশন অফ অল এস্টিমেটস অফ ব্যাংক ডিপোজিট, শেয়ার সিকিউরিটিজ, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, যেটা থেকে আপনি পুরা নিয়ে আসছেন, সেটা দ্যাট ইজ এ ওয়ে দ্যাট ইউ হ্যাভ এক্সপ্লেইন হাউ ইউ হ্যাভ কাম টু দ্যাট নাম্বার। আপনি বেসিক্যালি আমি লাইক এখানে যে ইউ হ্যাভ পিকড আপ এগ্রিকালচার। এখন হচ্ছে কি, আমি একটা জিনিস, উইথ অল মাই নাইভনেস, আই হ্যাভ নো মাচ, আমি প্রথমে আই এম নট ইসলামিক স্কলার লাইক প্রফেসর কবির, হি ইজ ওয়েল নোন, ওয়েল রেসপেক্টেড, আইডিবি অ্যাওয়ার্ডই পেয়েছেন। তো আমি জাস্ট আমার একটু নাইভলি আমি জিজ্ঞেস করছি যে এগ্রিকালচার, যেটা আমাদের দেশে এগ্রিকালচার হলে প্রান্তিক চাষিরা চাষ করে, উই ডোন্ট হ্যাভ লাইক বিরাট জোরদার লাইক পাকিস্তানের যে ফিডাল লর্ডসগুলো আছে, তাদের হাজার হাজার একর জায়গা আছে, আমাদের এখানে নাই। আমাদের বেশিরভাগ হলো মার্জিনাল ফার্মার্স, অ্যান্ড মেনি অফ দেম হু ওন, অ্যান্ড মেনি অফ দেম দে ডোন্ট ওন দ্য ল্যান্ড, সে কাজ করে আরেকজনের বর্গা চাষে, আমাদের যা জায়গা দেশের আছে আমরা বর্গা দিয়ে দিই। সো এক্সপেক্টিং এ লট অফ উসুরে যে কনসেপ্ট আপনারা পাবেন ওখান থেকে, আই এম নট ভেরি হোপফুল অ্যাবাউট ইট, অ্যাজ মাই এক্সপিরিয়েন্স সাজেস্ট, and as a treasurer of CZ, it's a great thing, but you have included, that's fine, because it's a significant part of our economy. Next comes agriculture gelo, tarpore forestry ব্যাপারে যেটা বলেছেন, ফরেস্ট্রিরও বলেছেন ভেরি হাই, বুঝলাম, কিন্তু ফরেস্ট্রি acreage has progressively depleting. আপনি সাইজ অফ ফরেস্ট বোধহয় 7% of the entire country. So it is very low. এক সময় আমরা 20-25% ছিল, 50 বছর আগে অনেক কমে গেছে। So I don't see how much we can মানে কাফ আউট ফ্রম দিস সোর্স। লাইভস্টক, এখানে কমার্শিয়াল লাইভস্টক, হ্যাঁ, ওয়ান থিং, কমার্শিয়াল লাইভস্টক আসে পার্টিকুলারলি পোলট্রি, ওইখান থেকে আপনি ইউ ক্যান মেবি mop in some resources for zakat. Livestock আজকাল beef fattening has become a pretty interesting, Bengal meat এরা কিন্তু বড় বড় ফার্মস করছে, there are few of them, but
মোস্টলি গ্রামের ওই প্রান্তিক দুইটা বাছুর পালে এরকম করে কিন্তু আমাদের লাইফ স্টকের স্টক, যেটা আপনি অলরেডি বলেছেন কমার্শিয়াল অ্যান্ড এমনি রাখা। Now the bank deposit যেটা আছে, this is a real big chunk of resources where you can access through, কিন্তু একটা জিনিস আমার মনে হয় কি এখানে একটা বড় কর্পোরেট সেক্টর, কর্পোরেট ব্যাংক ডিপোজিট আছে। কর্পোরেট ডিপোজিটস আমি জানি না হাউ মাচ কর্পোরেট ডিপোজিটস will channel to zakat unless you can imbibe and really inspire them through our awareness campaign and those things. যেটা আমার মনে হয় আপনি করতে পারবেন, যেমন ইসলামী ব্যাংকিং বা 27% অফ ইসলামিক ব্যাংকস টোটাল ডিপোজিট হলে ইসলামিক ব্যাংকের 27%। এইখানে যারা ডিপোজিট ফর শিওর দে উইল গিভ জাকাত, এইটার আপনি ফোকাস রাখতে পারেন বা ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, বিকজ ওইখান থেকে জাকাত সবাই দিবে যারা ইসলাম ব্যাংকিং দেয় ফর শিওর। আরেকটা হলো কর্পোরেট, যেটা আমি বললাম কনসিডারেশন অফ কর্পোরেট ডিপোজিট, ইউ a large chunk of its corporate deposit, tara kototuk anbe, I'm not sure, you have to think about that. Equal bank deposit, okay, shares and bonds, ekhane ekta issue ache ki share apni oikhane you have given allowance for the non-Muslims, you have given about 9% apni deduct kore diyechen, that is a good suggestion you have given, but aro allowance dite hobe because of corporate world jekhane ki apnar those ওই টাকার ডিপোজিটের কোনো আসার চান্সেস নাই। এখানে যেটা শেয়ারস অ্যান্ড বন্ডস যেটা বলা হয়েছে, এখানে ইউ ডিড নট কনসিডার দ্য 10% অ্যাজ ইউ ডিড ইন দ্য ব্যাংক, ওইখানে কিন্তু দেওয়া হয় নাই 10%। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের যে বড় বড় ক্যাপিটাল মার্কেটের যে বড় বড় স্টেক হোল্ডার্স লাইক জিপি, গ্রামীণ ইজ 90% owned by foreigners, non-Muslims. You don't expect money from them to zakat. BATBC 72% is owned by the ওই শেয়ারগুলো ওদেরই আছে, আমাদের এটা ফ্লোট করে নাই মার্কেটে, সো এই ফ্লোট যারা না করছে ওইটা আপনি পাচ্ছেন না। স্কোয়ার আমি সেটা তো বললাম, তো এটা বিদেশি নন মুসলিম নন ইসলামিক, তো ওইটা দ্যাটস এ ডিফারেন্ট থিং, এটা সিনট্যাক্স ওইটা দ্যাটস এ ডিফারেন্ট থিং, আমি সেটা বলছি না। যে ব্যাটবিসি যে সিগারেট কোম্পানি, তার 72% শেয়ার তারা হোল্ড করে রাখছে, ওইটা আপনি ফ্লোট করে নাকি, সো আপনি এটার ইউ আর আউট অফ ইট। দেন স্কোয়ার 35%, স্কোয়ার ইজ এ বাংলাদেশি কোম্পানি বাট ওন বাই নন লার্জ চাঙ্ক, 35% ইজ ওন বাই দ্য স্যামসন চৌধুরী অ্যান্ড হিজ সান অ্যান্ড এরা। রবি, লিভার ব্রাদার্স, বাটা, এগুলো অনেক আছে যেটা নাকি বিশাল বিশাল কোম্পানিগুলো আমাদের বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আছে, তার যে শেয়ারগুলো পার্সেন্টেজগুলো আমি বললাম, মারিকোর মাত্র 5% কি 7% তারা মার্কেটে অফলোড করছে। সো potentially I don't see a lot of things coming, though you have suggested 10% coming out of it. Provident fund, এখানে নন মুসলিম, এটা যদি ইনসিগনিফিকেন্ট, এখন আপনি হ্যাভ নট অ্যাডজাস্টেড দ্য নন মুসলিম ফ্যাক্টর, কিন্তু হইল কি সিভিল সার্ভিসে কিন্তু আপনি দেখবেন, আমি অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ইন ফাইন্যান্স ডিভিশন আই ওয়াজ জয়েন্ট সেক্রেটারি, তখন ফাইন্যান্স ডিভিশনে 8 জন জয়েন্ট সেক্রেটারির মধ্যে 5 জন হিন্দু ছিল, which is good. I have no problem. They are good and they are very good officers, no doubt about that. কিন্তু ওইখানে যদি আপনি রিপ্রেজেন্টেশন 10% দেন, সিভিল সার্ভিস দেখেন কত বেশি হওয়া উচিত, তাই না? সো উই হ্যাভ অ্যাভয়েডেড দ্যাট, দিস কুড বি টেকেন ওয়েন আপনি ফাইনালি কাজ করেন। প্রভিডেন্ট ফান্ডের আমরা বলেছি, ফিশারিজও একই কথা, কিন্তু ফিশারিজ ইজ কামিং আপ। ফিশারিজ কিন্তু আজকাল আমাদেরকে মাছ যদি আমরা না পালতাম, মানে যদি ফিশারিজ না হইতো, হ্যাচারি না হতো, বাংলাদেশে আমরা ছবি দেখতাম মাছের এই অবস্থা। সো দিস দে হ্যাভ ডান, অ্যান্ড পোটেন্সিয়ালি আই থিঙ্ক দিস ইজ ওয়্যার ইউ ক্যান। আচ্ছা, মাইনিং অ্যান্ড মিনারেলস, দিস সামথিং টোটালি গভর্নমেন্টের ব্যাপার, এখানে তো আমি আই ডোন্ট সি কোথা থেকে জাকাত দিবে, সরকার যদি জাকাত এসে না দেয়, সরকার কামস অ্যান্ড বিকজ mine and minerals are entirely controlled by the, whenever you have a mine, government niye nibe oita, so there is no potential of zakat from this source. Trade and service, yes, you have rightly, this Bangladesh's growth kintu eitai, mane phenomenal growth alhamdulillah hocche, this is where you have identified, এবং I totally we think this is the area where you should really look for it. আর এখানে আপনি অ্যাগ্রিগেট জাকাতের যেটা অ্যাগ্রিগেশন দেখেছেন, সেটা 9,700 টোটাল
যদি আপনি ট্রেড অ্যান্ড সার্ভিস কিন্তু আমি বললাম এটার উপরে, কিন্তু আসলে উই হ্যাভ টু পুট আওয়ার এমফেসিস অ্যান্ড পোটেনশিয়ালি উই লুক গেটিং মোর অ্যান্ড মোর zakat. Aggregate zakat potentially or estimate for zakat management $9.7 billion. Okay, it was only into 9.7 billion is like 3.2% of GDP. 9.7 billion is like 3.2% of GDP, which is okay. আপনি বলছেন যে 1.8 থেকে 4.2 Islamic countries. So Bangladesh like wages. Now issue হলো এটা কি আপনি total, are you talking the deposit, total deposit of it? Naki you are saying that 2.2 will be accounted from the total deposits that happen. Zakat 2.2 mobilized hobe naki will be mobilized from the deposit. Then it's fine. I was কারণ আমাদের টোটাল 13 লক্ষ কোটি টাকা আমাদের বাজেট, সরি আমাদের ডিপোজিট, ব্যাংক ডিপোজিট 13 লক্ষ কোটি টাকা, which is like $150 billion. So সেটা দিলে if you ঠিক আছে, মাইনিং আমি অলরেডি বলেছি ইয়েতে হবে, that's fine. So you have given a specific contribution. This is, I have already spoken about that. Moreover, overall potential of zakat collection is 4% of GDP, and 4% of GDP যেটা আপনি বলেছেন, if it is a $400 billion আমাদের এই বছরের, আপনি কি 350 বিলিয়ন ধরছেন জাকাত GDP? 400 billion ধরলে it comes to around not 84 billion, it is 130 crore. Sir. Now my comment is no, because he has to, I'm commenting, he is the author, I'm talking to, and he will correct it. No, it's open to everybody. Sir, I am boli. Now my comment is, if it is 4%, it comes to 1,30,000 crore. আমাদের টোটাল উনি যে বলেছেন 84,000 কোটি টাকা, এটা 84,000 কোটি টাকা না, 400 বিলিয়ন ধরলে it comes to 1,30,000 crore টাকা. It's not a thing, it's a matter of issue. Like oh, acha. ঠিক আছে, that's fine. I'm not, this is not a number, but if you say like that, it comes, আমরা তো সবসময় মনে করি কারেন্ট কন্টেক্সট, না? না, that's fine, all right, no problem. আচ্ছা, এখানে আমার ওয়ে ফরওয়ার্ডের আমি আসলে একটা পয়েন্ট যেটা স্যার বলতেছিলেন যে এই জাকাত আর সরকার ছেড়ে দিবেন নাকি, আমি একবার ওয়ান অফ আওয়ার ভেরি লার্জ জাকাত পেয়ার্স একটা গ্রুপ, তার ইয়ের সাথে কথা বলতেছিলাম, সিইওর সাথে। হি ওয়াজ সেইং, ক্যান ইউ ডু লাইক দিস, আর সোহেবটা করতে পারেন নাকি, আমরা যে টাকা দিই এটা গভর্নমেন্ট আমাদের কখনো কিছু প্রশ্ন করবে না, কারণ আমি গিভ অ্যাবাউট 70% জাকাত আমাদের ট্যাক্সে চলে যায়, তারপরে জাকাত দিই, এটা কোনো সো বল ট্যাক্সে এত চলে যায়, তারপরে জাকাত আমাদের দিতে ইচ্ছা করে, কিন্তু দিতে গেলে যদি বলে এত টাকা কোথা থেকে দিল। আমি মজিদ ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম, স্যার আপনারও খুঁজছিলাম, ইউ আর ইন ইউএস এট দ্যাট পয়েন্ট অফ টাইম। সো মজিদ ভাই এবং আরও যারা এনবিআর অফিসিয়ালসদের সাথে বললো, আচ্ছা উনি বলছেন যে এখন তো প্রাইম মিনিস্টার নামাজ পড়েন, স্যার আপনি বললেন নামাজ পড়েন, শি উইল নট বি এনকোয়ারিং, শি উইল নট বি ভেরি নোজি অ্যাবাউট এই বিষয়টা, সে ঠিক আছে দিয়ে দাও, গরিবরা পাচ্ছে। এইটাই কিন্তু, এবং সেইটাই কিন্তু সবারই একই কথা, মজিদ ভাইও একই কথা বলছে, অন্যান্য এনবিআর স্যারও একই কথা বলতেন যে লেট ইট গো লাইক দ্যাট। কিন্তু আমরা একটা এসআরও করে একটা বলে দিব যে ঠিক আছে আমরা কিছু বলবো না, এইটা দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং, দিস ইজ, অ্যান্ড স্যার যেটা বললেন যদি এটা লিঙ্ক করা হয়, দেয়ার রেভিনিউ উইল ডিপ্লিট, লাইক এমনি খারাপ অবস্থা আরও কমে যাবে। সো এনিওয়ে দিস ইজ এইটা।
আর স্যার আমি এখানে I really appreciate your idea of using ijtihad এবং use our the instrument that has already been ordained by Allah to যেমন নিসাবের উপরে হবে, নিসাবকে বাদ দিয়ে করতে হবে। These are truly আসলে নতুন নতুন ইস্যুজ আসতেছে, আমরা ওইভাবে আমার মনে হয় we should look into this better. আমার মনে ইউজ অফ ijtihad, এটা CZM can take a strong role, which should be supported by the Islamic scholars around. এটা একটা আচ্ছা, আমি আমি এর আগে বলেছি এই সোহেল, where is the box নিয়ে আসো আমার কাছে। আমি ট্রেজারার হওয়ার পরে স্যার আমি দেখেছি আমাদের সিজেডএমের ডিপেন্ডেন্স অন কর্পোরেট জাকাত পেয়ার্স ইজ ভেরি হাই। এক একজন দেয় অনেক, মানে এমন আছে 20-22 কোটি টাকার, আউট অফ দিস লাইক হাফ অফ মাই জাকাত কামস ফ্রম দোজ 1% or 5-10%, 20%. So it depends on, we encourage them and we really are grateful to them, and because without their support আমাদের হইতো না। হ্যাঁ, তো এইটার জন্য আমি যেটা বলতে চাচ্ছি, we should go for small zakat payers. স্মল জাকাত পেয়ার্স আমি যেমন এটা আমরা ইন্ট্রোডিউস করেছি, একটা হলো আমরা অ্যাপস ডেভেলপ করছি, ইউ নো দ্যাট হ্যাজ গন টু বিকাশ, অ্যান্ড আমাদের এটা সাদাকা বক্স, অ্যাকচুয়ালি সাদাকা বক্স ইজ অন টপ অফ জাকাত। সো আমার মনে হয় আই ডোন্ট ওয়ান্ট সাদাকা বক্স, উই উড প্রেফার জাকাত বক্স। স্যারের সাথে আমি কথা বলছি, আমাদের সিওর সাহেব, কিন্তু হ্যাঁ ইউ আর রাইট। তো আমরা একটা জাকাত বক্স করেছি স্যার, দিস ইজ লাইক এই জাকাত বক্স দ্যাট আমি চাচ্ছি স্মল টিকিট জাকাত পেয়ার্স, 10-12,000, 15,000, 20,000 টাকা জাকাত দেয়, তাদের যেমন কারণ বাজারের দোকানের কাছে আমি এরকম দিয়ে দিলাম, উইল হ্যাভ এ অ্যাড্রেস অফ দ্যাট কোম্পানি অফ দ্য পার্সন, ও টাকাটা মাসে দিনে 10 টাকা, 50 টাকা, 100-200 টাকা করে দিতে থাকলো। বছরের শেষে এই আমাদের অফিস থেকে যারা অ্যাড্রেস আমাদের কাছে আছে এবং চাবি আমাদের কাছে অফিস থাকে, স্যার আপনাকে চাবি দেখেন, এটা কিন্তু যারা এইটার হোল্ডারের কাছে থাকে না, এটা সিজেডএমে থাকে, ওই চাবি এসে খুলে রিসিট দিয়ে টাকাটা নিয়ে যায়, এবং তারা আপনারে বলবে তোমার কাছে 10,000 টাকা আমরা পেলাম, রিসিট দিয়ে দিল। ওর ক্যালকুলেটেড জাকাত যদি 15,000 টাকা, হি জাস্ট পেজ 5 টাকা অ্যান্ড হি উইল ইটস ডিম টু হ্যাভ বিন পেড 10,000 টাকা। দিস ইজ হোয়াট উই হ্যাভ ডান। আই ফলোড দ্য মডেল অফ একটা কোয়ান্টাম মেথড বলে একটা অর্গানাইজেশন আছে, তারা আমি যখন চেয়ারম্যান, আমি কমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলাম এক সময়, মানে ছোট্ট একটা ব্যাংক, সেই ব্যাংকে আমার একে দিয়ে গেল একটা, তারপরে কতদিন আমি টাকা দিলাম, তারপর একদিন পরে এসে নিয়ে গেল, নিয়ে দে রাইট ডাউন যে স্যার আপনার কাছ থেকে টেক্সট করে দিল 2100 টাকা পেয়েছি, বুঝছি। দেন হি টোল্ড মি দ্যাট এই যে ব্যাংকগুলি যার দোকানে বিভিন্ন অফিসে বাসায় বাসায় দেওয়া আছে, এটাতে প্রতি বছর তারা স্যার 23 কোটি টাকা উঠায়, 23 কোটি টাকা ওই বছর উঠিয়েছে, এবং এটা দিয়ে তাদের অল কার্যক্রম চলে। আমরা CZM with all this corporate support, we are getting say 50 crore taka. With these boxes they mobilize 23 crore. So, and because বিশেষ করে Islamic country একটা বাংলাদেশে আমার মনে হয় we have huge potential, mobilize small ticket. Arastu, you have made your point. That's it. I mean, I will not push any further. Since you have made the box, I want you to take it home, sir. Let's see what happens after 1 year, and then we deal with Sir, it. However, I have to tell you that you have to make a change in the box. The hole should be such that money can be given in but cannot be taken out. No, it can't be because taken. I am telling you, I have seen this has happened. ওটা তো যে করবে স্যার, এটা তো স্যার আমি একটু So no, যে করবে না, যে কোনো লোকই temptation, I can resist everything but temptation. So জাকাত মানি স্যার, জাকাত মানি ধরবে না স্যার, forget about it. don't Don't মসজিদ থেকে জুতা চুরি হয়। ওটা হোক, So let's not get into that. Arastu, তুমি এটাকে ঠিক করতে হবে so that people can give money, এবং এটা দোকানে রেখে দিলে অন্য মানুষও দিতে পারবে। It's a good idea. I'm supporting your idea. Only I'm suggesting a change in the hole that's there. Anyway, thank you. না জাকাতের হবে। আচ্ছা, আমি thank you very much. I'm done with it. But it's a good idea. I strongly support your initiative with one modification. May I now call upon Dr. Sheikh Abdul Rashid? He will possibly be joining. Is he here? Oh, Rashid is here. Oh my God.
I didn't recognize Rashid. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে প্রফেসর কবিরকে অভিনন্দন জানাই। খুব সুন্দর একটি লেখা আমাদেরকে উনি দিয়েছেন এবং সেটা ব্যাখ্যা করেছেন। এখানে 4টা পয়েন্টে আমি 4-5 মিনিটের বেশি সময় নিতে চাই না, কারণ 6 মিনিটের টাইম নির্ধারণ করে দেওয়া আছে, আমি তার মধ্যে থাকতে চাই। এখানে 4টা পয়েন্টের মধ্যে প্রথমটি আমি যেটা উল্লেখ করতে চাই সেটা একটা নোট অফ ল্যামেন্টেশন, যেটা প্রফেসর কবির হাসান বলেছেন যে জাকাত হওয়ার কথা ছিল ইসলামিক সোসাইটিতে অথবা ইসলামিক স্টেটে ফিসকাল ম্যানেজমেন্ট টুল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি। আর সেটা হয়নি বলে অনেক রকমের বিপত্তি, অনেক রকমের অসুস্থতা, অনেক রকমের খারাপ জিনিস আমাদের এই সমাজে, আমাদের এই বিশ্বেই ঢুকে গেছে। আমরা আশা করব যে এই ফিসকাল ম্যানেজমেন্ট টুল হিসেবে এটাকে আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের সহায় হন। প্রফেসর কবির হাসান খুব সুন্দরভাবে আমাদের পার্সপেক্টিভটা দেখিয়েছেন এবং উনি তার লিমিটেশনটাকে উল্লেখ করেছেন যে 2008 সালের যে অরিজিনাল স্টাডি ছিল সেটার মধ্যে অনেক লিমিটেশন ছিল। তারপরে বিল্ডিং অন দ্যাট আরও আপডেট করার চেষ্টা করেছেন এবং যখন আপডেট করতে চেয়েছেন তখন সারা বিশ্ব একটা নাজুক পরিস্থিতিতে ছিল। সেই পরিস্থিতির মধ্যে যতটুকু পারা সম্ভব হয়েছে সেটুকু করেছেন এবং সেটা আমাদের জন্য উপস্থাপন করেছেন। তার মধ্যেও আমরা অনেক আশার আলো দেখতে পেয়েছি। অনেক ধন্যবাদ তাকে। উনি তার যে অনেকগুলি ফাইন্ডিংস আছে, অনেকগুলি, সেগুলি সব আলাপ করা সম্ভব না আমাদের পক্ষে। আমার একটা জিনিস বেশ সিগনিফিক্যান্ট মনে হয়েছে, সেটি হলো যে নন ইরিগেটেড যে ল্যান্ড বা নন ইরিগেটেড যে এগ্রিকালচার আছে আমাদের, সেইখানে পোটেনশিয়ালটা অনেক বেশি এক্সপোনেনশিয়াল, এটা দেখাতে পেরেছেন। যেমন ফরেস্ট্রি, সেখানে সাধারণত ইরিগেশনের প্রয়োজন হয় না এবং ইরিগেশনের প্রয়োজন না হওয়া সত্ত্বেও সেখানে যে পোটেনশিয়াল বেড়ে গেছে, এটা আমাদেরকে আশার আলো দেখাচ্ছে। আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের অনেক কিছু সিগনিফিক্যান্টলি ব্রাইট, এর মধ্যে এটা মনে হয় যেন মোর ব্রাইটার। আমরা হয়তো এই দিকে, শুধু আমরা না, শুধু যারা জাকাত নিয়ে কাজ করছি বা চিন্তা করছি তারা নয়, সারা দেশের যারা প্ল্যানার্স আছেন, যারা পলিসি মেকার্স আছেন, তারা হয়তো এটাকে কাজে লাগাতে পারবেন এই তথ্যটাকে। আমার একটা সংশয় আছে, যেটা মজিদ ভাই বলেছেন, যে আরস্তু বলছেন যে বাংলাদেশে পভার্টি অ্যালিভেশনের কাজটা শুধু এনজিওকে দেওয়ার জন্য উনি একটা সাজেশন দিয়েছেন, খুবই বিরাট সাজেশন। এটা আমাদের সেই ইংল্যান্ডের ইতিহাসে একটা টার্ম ছিল অ্যাক্ট অফ অ্যাটেন্ডার অথবা বিল অফ অ্যাটেন্ডার। সেটা কি, যে রাজা এমন একটা আইনে সই করবেন যে আইনে বলা হচ্ছে ওই রাজার শিরচ্ছেদ করা হবে। সরকারের পক্ষে সরকারের এই সেলফ ডিনায়াল, এটা খুব বেশি সম্ভব বা বাস্তব হবে বলে মনে হয় না। কারণ সরকার তো আইল্যান্ড নয়, সরকার তো এই একটা জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে। জনগোষ্ঠীর যে অভিধা, তাদের যে মননশীলতা, তাদের যে মেজাজ, সেটাও কিন্তু রিপ্রেজেন্ট করে। এইখানে একটা অ্যান এয়ার অফ মিসট্রাস্ট এটা আছে। এনজিওরা ফাঁকি দিচ্ছে, এনজিওরা ফাঁকি দেবে, এই অ্যাটমসফিয়ারিক যে ইমোশন, এটা সরকারের অনেকের মধ্যেই কাজ করে। কিন্তু আর সরকার বলবো যে আমি কিছু করব না, শুধু এনজিও করবে, এইটা কোনোদিন সম্ভব হবে বলে মনে হয় না। আর এনজিওরাও কিন্তু সরকারের এই রেগুলেটরি যে রোলটা উনি সাজেস্ট করেছেন, সেটাও সবসময় মেনে নেয় না। এখনও সবসময় দেখবেন আমাদের মধ্যে মারমারিং আছে। সুতরাং এটা আমার মনে হয় না যে খুব একটা ডেন্ট ক্রিয়েট করতে পারবে। এখানে উনি একটা ওয়ে ফরওয়ার্ড একটা অংশ দিয়েছেন, সেখানে একটা জিনিস বলেছেন, সেটা দিয়ে আমি শেষ করতে চাই, যে আমাদের সমাজে রিবা আছে, অনেক উচ্চ হারের সুদ আছে। এটা যে কত প্রকট সেটা
বিশেষ করে গ্রামে যদি যারা যাওয়া আসা করেন, যদি কেউ যেয়ে থাকেন ঘন ঘন, এবং প্রত্যেকটা পরিবারে যদি একটু গোপনে খবর নিতে থাকেন যে কী পরিমাণ লোন আছে, তখন দেখা যাবে যে এনজিওর নামে লোন দেওয়া, মানে কিছু কিছু মহাজনী প্রতিষ্ঠান তৈরি হয়েছে গ্রাম দেশে, তারা অনেক উচ্চ হারের সুদে লোন দিয়ে থাকেন। আমার মনে হয় অধিকাংশ পরিবার, 50%-এর বেশি পরিবার এইসব লোন নিয়ে একেবারে জর্জরিত হয়ে আছে। এটা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে হয়তো জাকাতের এই কনসেপ্টের সাথে আমাদের এই কর্জে হাসানার কনসেপ্টটা চালু করতে হতে পারে। সীমিত আকারে কেউ কেউ করছেন ব্যক্তিগত প্রয়াস হিসাবে। এটা হয়তো আমাদের এগিয়ে নিতে হবে, কারণ একজন মানুষ ঋণগ্রস্ত থাকবে, সে সুখে থাকবে। একজন মানুষ ঋণগ্রস্ত থাকবে এবং সে সমাজের জন্য উপকারী কাজ করবে, তার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করবে, তার দিন নির্বিরোধভাবে কাটবে। এটা অসম্ভব, একেবারেই অসম্ভব। সুতরাং এই রিবা মুক্ত একটা সমাজ তৈরির জন্যে আমাদের সিজেডেম থেকে হোক বা অন্য কারো পক্ষ থেকে হোক, অথবা ব্যক্তিগত প্রয়াস হিসেবে আমরা যদি কাজ শুরু করতে পারি, তাহলে হয়তো বা আমাদের জন্য একটু ভালো কিছু অপেক্ষা করতে পারে। আমি আবারও প্রফেসর কবির হাসানকে অভিনন্দন জানাই এবং এখানে আমাকে সামান্য হলেও কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ডক্টর শেখ আব্দুর রশিদ। আমি এখন প্রফেসর ডক্টর মঈনুদ্দিন, চেয়ারম্যান হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তিনি অনলাইনে সংযুক্ত আছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? অনারেবল চেয়ারম্যান অফ দ্য সেশন। জি, শোনা যাচ্ছে। Chairman of the session, distinguished guests and dear participants, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আমি প্রফেসর কবির হাসান স্যারকে ধন্যবাদ জানাই। উনি খুব ভালো একটা স্টাডি আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। অনেক লিমিটেশন এখানে আছে, অনেক লিমিটেশন আমরা যদি হিসাব করি, যে কথা এখানে এসেছে যে ইনফরমেশন উইক, সেটাও আছে, পুয়ার ইনফরমেশন এখানে পাওয়া যায়, সেটা আছে, বা এস্টিমেট করার যে মেথডস ইউজ করেছে সেটার আমরা লিমিটেশন হিসাব করতে পারি, বা যে সকল সেক্টর এখানে ইউজ করা হয়েছে সে সকল সেক্টর সম্পর্কে আমরা কথা বলতে পারি। অনেক লিমিটেশন সত্ত্বেও আমি বলবো যে এই ধরনের আর কোনো স্টাডি এখন পর্যন্ত বাংলাদেশে নাই। বাংলাদেশে এস্টিমেটেড জাকাত কত হতে পারে, এর আগেও যে ফিগারটা আমরা পেতাম, এটা কবির হাসান স্যারের একটা স্টাডি থেকে আমরা পেতাম। আমি গত অনেক বছর থেকেই জাকাত নিয়ে পড়াশোনা করি, কিন্তু যতগুলা স্টাডি আছে সব কিছুই থিওরিটিক্যাল, যে জাকাতের খাতগুলা কি, কিভাবে নিসাব কত, কে কে পাইতে পারে, এটাতে কি হইতে পারে, ফোরকাস্টিং, এগুলা আছে, কিন্তু কোনো ফিগার সম্পর্কে আসলে নাই। টোটাল বাংলাদেশের এই জাকাত স্টাডিতে এটা নেই। তারপরেও উনি অনেক লিমিটেশনকে ইয়ে করেও উনি যে একটা ফিগার আমাদের সামনে তুলে ধরতে পারছেন, যে বাংলাদেশে এস্টিমেটেড জাকাত 4% অফ জিডিপি, অথবা এটা 84 crore টাকা, অথবা এটা টোটাল বাজেটের 21% অফ দ্য বাজেট। এই যে একটা ফিগার আমাদের সামনে নিয়ে এসেছেন, এটা 5% স্ট্যাটিস্টিক্যাল এরর, এটা স্ট্যাটিস্টিক্যালিও অ্যাকসেপ্টেড। এটা যদি 10%ও যদি এরর আমরা মনে করি যে এখানে আছে, তারপরেও আমি বলবো যে এটা ইটস এ গুড স্টাডি। এটা দিয়ে এখন আমরা যারা রিসার্চ করি কাজ করতে পারবো এবং এ নিয়ে আমরা আরো এগিয়ে যেতে পারবো। লিটারেচার রিভিউতে উনি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর মরহুম প্রফেসর আব্দুল হামিদ স্যারের একটা রেফারেন্স দিয়েছেন। এটা আমার মনে হয় একটু ভুল আছে এখানে। প্রফেসর আব্দুল হামিদ স্যার ইকোনমিক্স, তিনি 2002 সালে ইন্তেকাল করেন। তো স্যার এটাকে 2013 সালের একটা স্টাডি দেখিয়েছেন। তাহলে স্যারের স্টাডিগুলা, ওটা বাংলায় একটা অনুবাদও হয়েছে, প্রফেসর শাহাবুর রহমান স্যার ওই বইটা বাংলায় অনুবাদও করেছেন। তাহলে ওটা 2002 সালের আগের, 2013 সালে প্রফেসর আব্দুল হামিদ স্যার ছিলেন না, সুতরাং ওনার স্টাডিটা তার আগের হবে আর কি। আর বাংলাদেশে যেটা আব্দুল মুহিত স্যার, উনি খুব কঠিন জায়গায় আঘাত করেছেন। আসলে আমার বেসিক ইবাদতেরই আমার খবর নেই। নামাজের ব্যাপারে সাংঘাতিক বিচ্যুতি, রোজা পালনের ব্যাপারে সাংঘাতিক বিচ্যুতি, যেটা ফিজিক্যাল আমাদের ইবাদত,
সেখানে ফাইন্যান্সিয়াল ইবাদতের ব্যাপারে তো বিচ্যুতি আরো অনেক বেশি। আমি যাদের রিসোর্স নিয়ে আমরা স্টাডি করতেছি তারা যদি ওয়ার না থাকে, তাদের ভিতরে যদি জাকাত পেমেন্টের যে আকাঙ্ক্ষা সেটা তৈরি না হয়, তাহলে ওদের রিসোর্স নিয়ে আমরা স্টাডি করি মানে সেটা বাস্তবায়ন করা কঠিন আছে। এবং বিচ্যুতি আমাদের বাংলাদেশে কঠিন বিচ্যুতি রয়ে গেছে। বাংলাদেশে ব্যক্তিগত পর্যায়েও জাকাতের কাজ বেশি হয়, এরপরে প্রাতিষ্ঠানিক জাকাত খুব কম। সিজেডএম নামক অর্গানাইজেশন আরো অনেকে কিছু চেষ্টা করতেছেন। তো ব্যক্তি পর্যায়ে যে সকল জাকাত প্রদান পদ্ধতি আছে সেখানে অনেক ধরনের রিয়া বা প্রদর্শনেচ্ছা রয়ে গেছে। আমি আমার এলাকার একজনের কথা জানি, তিনি কয়েক বছর থেকে শাড়ি লুঙ্গি ইত্যাদি জাকাত দিতেন। উনি ভোটে একবার দাঁড়ালেন, ভোট পেলেন না, এরপর থেকে উনি আর জাকাত দেন না, বলছে মানুষ ভোটই দেয় না, তাহলে আর জাকাত দিয়ে কি করবো। এবং জাকাত দিবে মাইকিং করে যে পরিমাণ মানুষ আমাদের দেশে মারা গেছে, আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে 1989 সালে চাঁদপুরে 14 জন, 1990 সালে চিটাগাঙে 35 জন, 1991 সালে চিটাগাঙে 32 জন, 2002 সালে গাইবান্ধায় 42 জন, 2003 সালে ঢাকায় 9 জন, 2005 সালে গাইবান্ধায় 37 জন, 2006 সালে পটুয়াখালীতে 9 জন, 2010 সালে বলখালী চিটাগাঙে 1 জন, 2011 সালে আকিজ গ্রুপের যে ধানমন্ডিতে 7 জন, 2012 সালে ফকিরাপুলে 3 জন, 2014 সালে 23 জন আছে বরিশালে, 2015 সালে ময়মনসিংহে নুরানি যোদ্ধা ফ্যাক্টরির ওখানে 27 জন, 2018 সালে সাতকানিয়া চিটাগাঙে 21 জন। এইভাবে একটা স্ট্যাটিস্টিক্স হলো জাকাত গ্রহণ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছে। এটা হলো বড় বিচ্যুতি এবং করুণ একটা দিক জাকাতের এই প্রদানের ক্ষেত্রে। একটা ফরজ আমল সেটা করার ক্ষেত্রে এই যে একটা করুণ চিত্র আমাদের সামনে ফুটে ওঠে, প্রতি বছর পদদলিত হয়ে মারা যাওয়া। তার বিপরীতে সিজেডএম এর মতো এই ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ অনেক ভালো। আমি মনে করি সিজেডএম টাইপের অর্গানাইজেশন আরো গড়ে ওঠা উচিত। সরকারি উদ্যোগ আমরা আশা করি সেটাতে হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এই ধরনের বেসরকারি আরো অর্গানাইজেশন হওয়া উচিত। তাহলে অ্যাটলিস্ট এই যে করুণ চিত্র জাকাত দিতে গিয়ে ক্ষতপিষ্ট হয়ে মারা যাওয়া, এটা থেকে হয়তো মানুষ রক্ষা হইতে পারে। আমি আজকের সেমিনারে যারা আয়োজন করলেন তারা এই যে মাছ অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এটা একটা পদ্ধতি, ধীরে ধীরে কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে। এই যে কর্পোরেট জাকাতের পরিমাণ বাড়তেছে এবং আমরা এই যে জিনিয়াস যে স্কলারশিপ প্রোগ্রাম একটা আছে এটার সাথে আমি কাজ করি, এটার মাধ্যমেও অ্যাওয়ারনেস অনেক বাড়তেছে। তো আশা করি ভবিষ্যতে যে এস্টিমেটেড জাকাত আমরা এখানে পেলাম এটা বাস্তবে এটা অ্যাপ্লাই হয়ে মানুষের মাঝে সচেতনতা আরো বৃদ্ধি পাবে এবং জাকাতের যে সোনালী যুগ, যে জাকাত অফার করার পরে একজনও জাকাত খাওয়ার মতো লোক নাই, সে ধরনের সমাজ ভবিষ্যতে কায়েম হবে। এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য এই অর্গানাইজেশনকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী বক্তা নুরুল ফজল বুলবুল, ভাইস প্রেসিডেন্ট এক্সিম ব্যাংক ফাউন্ডেশন। তো তাকে মাইক দেওয়ার আগে আমি একটা জিনিস এখানে বলে রাখতে চাই, সেটা হলো যে সিজেডএম কিন্তু জাকাত কালেক্ট করে জাকাত দিয়ে দিচ্ছে তা না। সিজেডএম কিন্তু এই টাকাটার ব্যবহারটাকে, এই উদ্ভাবনটাই সিজেডএমের মেইন কন্ট্রিবিউশন, ব্যবস্থাপনা। এটাকে সবাই পাচ্ছে, কিন্তু এটা বিভিন্ন খাতে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে যাচ্ছে এবং তারপরে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ হচ্ছে এটার মাধ্যমে, রিসোর্স অ্যাসেট ট্রান্সফার হচ্ছে। এইটাই হলো সিজেডএমের মূল সাফল্য। এবং আমার বিশ্বাস যে এটা মানুষ যত জানবে আরও বেশি মানুষ সিজেডএমে আসবে অথবা সিজেডএমের মতো প্রতিষ্ঠান করবে। তবে আমাদের দেশে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে ইসলামিক ব্যাংকিংয়ে কাজ করা কয়েকজন লোক মিলে নরসিংদী এলাকায় 100 কত কোটি টাকা উঠিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল, কিন্তু পরে ধরা পড়ে গেছে। তো কাজেই ইসলামিক কথাটা দিলেই এটা ইসলাম হয়ে যায় না। সিজেডএম হ্যাজ প্রুভ দ্যাট ট্রুলি ইসলামিক ওয়েতে এটা করা সম্ভব, এটা করলে আমাদের দেশের মানুষের অনেক উপকার হবে। তা আমি এখন নুরুল ফজল বুলবুল, ভাইস প্রেসিডেন্ট এক্সিম ব্যাংক ফাউন্ডেশনকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। তিনিও অনলাইনে সংযুক্ত আছেন মদিনা শরীফ থেকে। তা আমাদের অনুরোধ থাকবে যে বক্তব্য রাখবেন এবং আমাদের জন্য স্পেশালি দোয়া করবেন, আমরা যারা এখানে উপস্থিত আছি, এবং আমাদের সালাম পৌঁছাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি যেখান থেকে হযরত আবু বকর জাকাত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন, সেই জায়গা থেকেই মানে নবী আলাইহিস সালামের রওজার পাশের যে প্রথম আমরেলা, যেটা আবু বকরের সেক্রেটারিয়েট ছিল, সেইখান থেকে মাত্র আমি রুমে এসে পৌঁছলাম। তো সেইখান থেকে আপনাদেরকে সালাম জানাই। আমি আপনাদের খুব জ্ঞান গর্ব বক্তব্য শুনছিলাম।
আমাদের বন্ধু প্রফেসর কবির হাসান অত্যন্ত তথ্যপূর্ণ ইয়ে দিয়েছেন, যেটা পুরনো হলেও প্রাসঙ্গিক, এবং যেটা হলো যে কোরআনে যে কথাটা বলা আছে, যেটা হুজমিন আমওয়ালিহিম সাদাকাত তুতাহহিরিম ওয়া তুযাক্কিহিম বিহা, যাকাত তুমি বের করে আনো। নবীকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, খুজমিন আলাইহিম সাদাকা, তুমি বের করে আনো। বের করানোর ভিতরে একটা কমান্ড যেহেতু আছে, তার মানে এটাতে একটা ফরজ ইবাদত এবং হলো এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা জড়িত। তুতাহহিরিম ওয়া তুযাক্কিহিম বিহা, এটা তাতে পবিত্র হবে এবং এটা বৃদ্ধি পাবে। এখন কথা হলো স্যার, এটা যে জাকাতের বাংলাদেশে আজকে 25শে মার্চ আপনার 50 বছরের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে অন্যভাবে। টেক অফ করে এখন এমন এক জায়গায় পৌঁছেছে যে 400 বিলিয়নের ইকোনমি বা আমাদের যে 14 লক্ষ কোটি টাকার মানি মার্কেট, যদিও আমাদের ক্যাপিটাল মার্কেট জিডিপি 20%-এর নিচে, তারপরও আমাদের 24% লোক আমাদের জাকাত দিতে পারে। আমাদের টোটাল পপুলেশন 4 থেকে 4.5 কোটি লোক জাকাত দিতে পারে, নিতে পারে মাত্র 3 কোটি লোক। এটা আমাদের আজিজুল হক সাহেব ইসলামী ব্যাংকের ফাউন্ডার এমডি ছিলেন, উনি অনেক বড় হিসাব করে দেখিয়েছিলেন। এখন কথাটা হলো যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আর সেরকম ইয়া না হওয়া পর্যন্ত এই জাকাত ম্যানেজমেন্ট বা জাকাত ইয়েটা বের করাটা অনেক রকম, যে 8টা খাতের কথা যে কথাটা স্যার বলা আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া ফির রিকাব ওয়া ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মুসলিম রাষ্ট্রগুলিতে আমরা যেখানে আছি এখন ব্যক্তিগতভাবে, সেইখানেও অনেক রকমের আছে। ফি সাবিলিল্লাহতে তারা কোরআন প্রজেক্ট যেটা হয়েছে, এখানে ফি সাবিলিল্লাহর টাকায় কোরআন শরীফ ছাপাচ্ছে। বা আমাদের এখানকার বড় বড় লোক, আমি নাম না করে বলতে চাই, আমরা যেটা শুনেছি বিভিন্ন রিপোর্টে, যে ফি সাবিলিল্লাহতে তারা জিহাদে অংশগ্রহণের টাকাও বিভিন্ন দেশে পাঠিয়েছে। এইগুলির ক্ষেত্রে খুব একটা ঐক্য ইজমা এবং কিয়াসের ভিত্তিতে যেটা চলমান, কোরআন হাদিসের আলোকে ইজমা এবং কিয়াসের ভিত্তিতে ইসলামিক সিদ্ধান্ত হবে। যে 4টা পিলার, এগুলি নিয়ে সারা বিশ্বের একটা ঐক্যমত দরকার। এই ঐক্যমতগুলি ওয়াইসি কিন্তু কোনো ইয়ে করতে পারেনি। ওয়াইসি ফিকা কমিটি বলেন, ওয়াইসির যে শরিয়া বেস, সেগুলি অনেক কিছুই করতে পারেনি। বাংলাদেশে ইসলামী ব্যাংক যখন প্রতিষ্ঠা হয় 1983 সালে, নবী আলাইহিস ইসলামের ওফাতের 2 বছর আগে অবতীর্ণ যে কোরআনের যে 8টি আয়াত সুদ সংক্রান্ত, সের একটি হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু যাকাতের বকে অংশ তুমি পরিত্যাগ করো। তো ইসলামী ব্যাংক যখন নাকি ঘোষণা দিল তার পার্টিদের যে তোমরা কারা কারা ইয়ে করেছে, লস করেছে, তার তোমার লিস্ট দাও। ওই আমলে দেখা গেছে 83-84 অর্থ বছরে স্যার, আপনারা জানার কথা স্যার, যে কেউই কিন্তু লাভ দেখায় নাই। সুতরাং ইমানি জোটটা ইয়াটা দেখে নাই। তখন এইটা তারা এই ওয়াইসি শরিয়া ইয়াতে পাঠায় যে সূরা বাকারার 276 নাম্বার আয়াতটাকে কিভাবে বাস্তবায়ন করো, সুদের বকে অংশ পরিত্যাগ কর। তো এখন এইসব জিনিসগুলি আছে। তো এখন সিজেডএম জাকাত ম্যানেজমেন্ট করছে ভালো, কিন্তু আমি মনে করি সিজেডএম কে একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করতে হবে। যে জাকাতের এই যে প্র্যাকটিস, আরাস্তু খান সাহেব যে কথাটা বললেন, যে সিজেডএম নিয়াজ রহিম সাহেবরা যে জিনিসটা শুরু করেছিলেন, কর্পোরেট কালচারকে, কর্পোরেট ইয়াকে টার্গেট গ্রুপ করে, এখন এটাকে যে আমি যেটা বললাম 23% লোক বাংলাদেশে জাকাত দিতে পারে, আর 20%-এর লোক, 20%-এর নিচে লোক জাকাত দিতে পারে। তার মানে জাকাত দেওয়ার লোকের সংখ্যা বেড়ে গেছে। 71 সালে বঙ্গবন্ধু, আজকে 25শে মার্চ তার স্মৃতির প্রতি শহীদদের শ্রদ্ধা জানাই, উনি 12 সেলচাইরের কথা বলছিলেন। তখন চাউল উৎপাদন হয়েছিল 1,10,00,000 টন 1970 সালে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, আর আজকে চাউল উৎপাদন হয়েছে 3,90,00,000 টন। তখন কোনো হুইট হইতই না, এখন হুইট হচ্ছে 1,00,00,000 টনের বেশি, সবজি হচ্ছে 2.5 কোটি টন, মাছে আমরা পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট। 1 কোটি লোক বিদেশে আছে, 50 বিলিয়নের একটা এক্সপোর্ট আমাদের ইন্ডিয়া ফ্যাক্টরি সেক্টর আছে, যেখানে মেয়েরা ক্লাস 3 পাস করে কিন্তু লিপস্টিক দিতে দিতে তারা সকাল 7টার সময় গুলশান বনানী আশুলিয়া দিয়ে তারা গার্মেন্টসে কাজ করতে যায়। এক একটা ঘরে এমনও দেখা গেছে 7 জন করে কাজ করে, 20,000 টাকা বেতন পেলে 1.5 লাখ টাকা থেকে বেতন পায় এক ঘরে। মা মেয়ে 2 ভাই 2 বোন কাজ করে 20,000 টাকা বেতন।
তো সুতরাং আমাদের এইসব সমস্ত স্ট্যাটিস্টিক্স সিজেডএম কে এই নলেজ বেস সোসাইটি আর নলেজ বেস একটা ইনস্টিটিউশনে পরিণত করতে হবে। প্র্যাকটিসিং ডক্টর আইব সাহেব এখানে আছেন, আমাদের 81 ব্যাচে ডক্টর মজিদ সাহেব, আমাদের হরফুন মাওলা, সমস্ত বিষয়ে ওনার জ্ঞান আছে। বিভিন্ন জাতীয় উৎসবে দেখবেন যে সব বিষয়ই আমাদের মজিদ স্যার আর্টিকেল লেখেন। সুতরাং ওনারা যদি এইসব আরাস্তু খান আমাদের 82 ব্যাচের বিখ্যাত মেধাবী সন্তান, হ্যাঁ, আর আমাদের মুরব্বী তো আসেনি মহিত স্যার বা আমাদের জাস্টিস রৌফ স্যার, আমাদের এখানে মুরব্বীরা আছেন, এরা সবাই যদি এই সিজেডএম কে যে জাকাত কালেক্টর না করে জাকাত ম্যানেজমেন্টের যে কথা বলছেন সেটার সাথে সাথে মাননীয় সভাপতি ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর প্রতি শ্রদ্ধা রেখে একটা নলেজ বেসড ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে হবে এবং এটাকে একটা মুভমেন্ট হিসেবে পরিণত করতে হবে। আমরা তো স্যার ওই রাস্তার লোক, মানে আপনাদের মুরব্বীদের, আমাদের মেধাবী ব্রোকেটদের জন্য আমরা ফসল ফলাই, ওনারা আমাদের নেতৃত্ব দেবেন, রিটায়ারমেন্টের পরে ওনারা অর্থমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, আমাদের দিয়ে করবেন। এরকম হওয়ার আগে স্যার আমাদের যদি একটু এই আমাদের মাঠের লোকদের দিয়ে কাজ করাইয়া আমাদের দেশটাকে যদি একটু এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে, আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম জাকাত বলতে বুঝতাম, শবে বরাত বলতে বুঝতাম যে 2টা রুটি আর হালুয়া খাবে, আর জাকাত বলতে বুঝতাম যে 5টা লুঙ্গি আর 20টা শাড়ি দেবে, এটাই জাকাত। জাকাত যে কত বড় জিনিস, 82 বার কোরআনে নামাজের কথা বলা আছে, আর সাথে সাথে জাকাতের কথা বলা। জাকাত ইটস এ প্র্যাকটিস, এবং এটা এই একটি মাত্র ব্যাপার, জাকাত প্রতিষ্ঠা করতে পারলে এবং সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারলে শোষণ মুক্ত এক্সপ্লয়টেশন ফ্রি সোসাইটি গড়া সম্ভব, যেটা 1400 বছর আগেই এটা গাইডলাইন দেওয়া হয়েছিল। হযরত ওমর বলেছিলেন তার খেলাফতের 10 বছরে যে আমার খেলাফত চলে গেল, বাকারাই শেষ করতে পারলাম না, সূরা বাকারাই বুঝতে পারলাম না, এটার মানে ইমপ্লিমেন্টেশনই করতে পারলাম না। হযরত ওমর নিজে বলে গেছে। যাই হোক স্যার, ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের হাদিস, যদিও বুখারী শরীফের 7522টা হাদিস, একটা হাদিসই একটু হাদিস শাস্ত্রের মানদণ্ডে এখানে আলেমরা আছেন, এই একটা হাদিসই, প্রথম হাদিসটাই কিন্তু একটু কম মার্কিং, কারণ হাদিস সেটাই সবচেয়ে সহি যে হাদিসে কোনো সাহাবীর দোষ ত্রুটি বর্ণনা করা নাই। কিন্তু বুখারীর এই হাদিসে উম্মু কাউসারকে বিয়ে করার জন্য মদিনাতে চলে এসেছিলেন এক সাহাবী, এবং তারপরে সেই হাদিস নাযিল হয়েছে। হাদিস শাস্ত্রের মানদণ্ডে এই হাদিস বুখারীতে যাওয়ার কথা না, কিন্তু ইমাম বুখারী যখন নামাজ পড়ে মসজিদের নবীতে শুয়েছেন, নবী আলাইহিস সালাম বলছেন যে না, এই হাদিস যাও, কিন্তু আর এই হাদিসটাই উনি প্রথম দিয়েছেন বুখারী 7500 হাদিসের ভিতরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটার কথাটা এত ইম্পর্টেন্ট, এখানে সাহাবীর দোষ ত্রুটি বর্ণনা করা হলেও নাম সহ এই হাদিসটা উনি দিয়েছেন এই কারণেই যে এই হাদিসটা মধ্য দিয়ে মানে একটা পুরো স্পিরিটটা প্রকাশ পায়, যে উদ্দেশ্যে হিজরত করবে, হ্যাঁ, সেই উদ্দেশ্যে সে ফলভোগ করবে। এই যে কথাটা স্যার, এখন কথাটা হলো স্যার, আমরা সিজেডএম আজকের এই পবিত্র শুক্রবারের সকালে আমরা এখানে মিলিত হয়েছি। আমার খুব ভালো লাগলো আজকের একটা মানে কালকে রাতে ঘুম হয় নাই, পুরো ফ্লাইট করে এসেছি, কিন্তু খুব আমি উপকৃত হয়েছি আপনাদের জ্ঞানগর্ভ আলোচনার কথা শুনে, এবং আপনারা আমার ব্যক্তিগতভাবে মডেল মানুষ, আপনাদের চেহারা দেখলো ভালো লাগে। রৌফ স্যার, মহিত চৌধুরী স্যার, আমাদের ভাই নিয়াজুর রহিম সাহেব, নুরুদ্দিন খান স্যার, হ্যাঁ, আমাদের সালাউদ্দিন কাসিম সাহেবরা দেখলাম না, হয়তো উনি আছেন, আর আমাদের ডক্টর মজিদ সাহেব আছেন, আমাদের আরাস্তু খান সাহেব, ডক্টর কবির হাসান সাহেব, আমার তো মনে হয় উনি সশরীরই এসেছেন, দেখা হইলো না, আমেরিকা থেকে আসছেন আমাদের প্রফেসর সাহেব। তো আমার মনে হয় সিজেডএম একটা একগুচ্ছ এবং একদল তরুণ আছেন। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ এক নতুন ভাবে দাঁড়িয়েছে, এবং এই কোরআনের যে আয়াত, সে আয়াতের বাস্তবায়ন বাংলাদেশেও কিন্তু আজকে হচ্ছে। হ্যাঁ, আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ এ পিপল আনটিল এন্ড আনলেস দে উইল চেঞ্জ দেয়ার স্টেট দেমসেলভস। এই যে কোরআনের আয়াত, যে জাতির ভাগ্য পরিবর্তন সচেষ্ট হয় না, আমরা কিন্তু ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়েছি। আজকে 26শে মার্চের স্বাধীনতার এই 50 বছর পূর্তিতে বাঙালির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এবং তার কন্যা নেতৃত্বে বাংলাদেশে যে আজকে নতুন মাত্রায় এগিয়েছে, এবং যে কথাটা আমি ব্যক্তিগতভাবে ওনার 11 বছর ওনার সাথে কাজ করেছি, ওনার ডেপুটি হিসেবে, সহকারী হিসেবে জিল্লুর রহমান সাহেবের একজন, 5 জন ডেপুটির একজন হিসেবে স্যার মহিত চৌধুরী স্যার জানেন আপনি স্যার। তো আমি মনে করি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের প্রধানমন্ত্রীর সাথে সিজেডএম
একটা একান্ত বৈঠক করে আমাদের এই কনসেপ্টটা, এই মুভমেন্টটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমার বিশেষ করে আমি বলবো, কামাল ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল অন দ্য আদার ডে, ইজ এ ভেরি প্র্যাকটিসিং মুসলিম, এবং খুবই লোক যে নাকি বলে যে আমার বাবা নিমসার বাজার একটা মানে লাকসামের একটা বাজারের নাম, সেখানে থেকে জাকাতের টাকা নিয়ে আমাকে পরীক্ষা দেওয়াইছে। তখন কিন্তু আমার বুক ভরে যায়। আতিউর রহমান সাহেব যখন বলেন যে আমার বাবা মানে মানুষের চাঁদা মানে এই যে মানে সদগার টাকায় আমাদেরকে পড়াইছে, এই ধরনের লোকের আমাদের সহায়তা নেওয়া দরকার। হোসেন জিল্লুর রহমান সাহেব অত্যন্ত মানে আমাদের জন্য অনেক করেছেন, কিন্তু আতিউর রহমান সাহেবকে একটু যুক্ত করানো যায় কিভাবে, কারণ উনি কিন্তু এইটার প্রোডাক্ট। বিশেষ করে আমি অর্থমন্ত্রীর কথা বলবো, উনি কিন্তু খুবই সাংঘাতিক ভাবে, উনি যদি অসুস্থ আমরা দোয়া করি, হ্যাঁ ওনার খুব কঠিন ইয়াতে আছেন, তারপর আমরা মনে করি মান্নান সাহেব পরিকল্পনা মন্ত্রী, ওনাদের অনেক কিন্তু এটার প্রতি আকর্ষণ এবং ওনার কমিটমেন্ট আছে। এখন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যেসব বিশ্ব ব্যবস্থাপনায় বা আঞ্চলিক পলিমিক্সের কারণে, যেসব ইকুয়েশনের কারণে অনেক কিছু করতে হয়েছে, কিন্তু আমি মনে করি ইসলামিক অনুভাবনা সম্পন্ন, বিশেষ করে আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকের ওনার যা মন মানসিকতা, ওনাকে যদি জাকাত ম্যানেজমেন্টের বসানো যায়, ওনার নেতৃত্বেই ওনার পরামর্শেই আমরা বাংলাদেশে জাকাতের জন্য অনেক বড় কাজ করতে পারবো। সেই কাজটাকেও আমি মনে করি মহিত চৌধুরী সাহেবের মতো লোকরা করতে পারেন। উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও কাজ করেছেন। হ্যাঁ, এখন স্যার আপনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, বিচক্ষণ মানুষ। আমি এই কথা বলে পবিত্র মদিনা শরীফের সালাম আপনাদের সবাই পেশ করে আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। জাকাত ম্যানেজমেন্টের জন্য প্রতিষ্ঠানকে কিভাবে জাকাত মানে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কিভাবে গড়ে তোলা যায়, সেটা আমাদের খুব দরকার। আর আস্তু খান সাহেব যে বাক্স নিয়ে বেরিয়েছেন, সেটা কিন্তু অত্যন্ত দরকার। সেটাই কিন্তু আজকে অত্যন্ত দরকার। তাহলে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানকে আরো ছড়িয়ে দিতে পারবো এবং আমরা সারা দেশে এটার করতে পারবো। আমি মনে করি আজকের সিজেডএম এর এই ইয়াটা আমরা অত্যন্ত দরকার। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বার্ডেনস নট এ পারসন বিয়ন্ড হিজ স্কোপস। সাধ্যের বাইরে আল্লাহ কোনো কাজে কারো কাঁধে কোনো দায়িত্ব দেন না। নিশ্চয়ই আপনাদের সেই যোগ্যতা আছে, আপনারা সেটা পারবেন। সবশেষে আজকের এই পবিত্র সন্ধ্যায় শাবানের শেষ শুক্রবারে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান আর বাল্লিগ লানা ফি রমাদান। যদিও এটা জয়ীফ হাদিস, হ্যাঁ এটা নবী আলাইহিস সালামের কোনো সহিহ হাদিস না, কিন্তু দোয়াটা এমন সুন্দর যে আল্লাহ আমাকে শাবানের বরকত দাও এবং রমজানে আমাদের পৌঁছায় দাও। এই দোয়া করে আমাদের এর সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার এই ছোট্ট বক্তব্য এই ব্রিলিয়ানদের, এই মেধাবী সন্তানদের এবং এই আলেমদের সমাজে পেশ করতে পারার জন্য আমি একটা ইবাদতের অংশই মনে করি। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়াল্লাহ ফরগিভ আস ইফ উই ফল ইনটু এরর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সিজেডএম এর চেয়ারম্যান জনাব নিয়াজ রহিম বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে কাজেই যার পরিচয় তার আর বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই, সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন বক্তব্য না দেওয়ার জন্য। বৃক্ষের পরিচয় ফলে আমি এখন ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া সিইও সিজেডএমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তারও কাজকর্মে অলরেডি আমরা জানি, বাট তারপরেও তাকে বলতে হবে কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমি প্রথমেই নুরুল ফজল বুলবুল ভাইয়ের একটা শব্দকে ক্যাচ করেছি। উনি বলেছেন যে সিজেডএম হচ্ছে একটা নলেজ বেসড অর্গানাইজেশন। অ্যাবসলিউটলি রাইট। তার কারণ আমরা ট্র্যাডিশনাল কনভেনশনাল জাকাতের মাসলা মাসাইল বা ফিকহ বা এই সমস্ত বিষয় নিয়ে শুধুমাত্র এগুলো নিয়ে ব্যস্ত না থেকে এটাকে রিয়াল অর্থের নলেজ বেসড অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিসিং একটা অর্গানাইজেশন হিসেবে আমরা প্রস্তুত করার জন্য চেষ্টা করছি। এবং তারই অংশ হিসাবে আমরা এই ডক্টর কবির হাসান যে জাকাত সার্ভে পটেনশিয়াল অফ জাকাত ইন বাংলাদেশ যেটা করেছেন, এটা তারই একটা অংশ যে আমরা নলেজ ভিত্তিতেই যে কোনো কথা বলতে চাই এবং এভিডেন্স সহকারে সেটাকে আমরা প্রমাণ করতে চাই। তো ডক্টর কবির হাসানকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আমাদের রিকোয়েস্টে অনেক পরিশ্রম করে এবং বেশ এই যেখানে রিলায়েবল ডাটা পাওয়া কঠিন তার মধ্যেও যে জিনিসটা দাঁড় করিয়েছেন, এটা আমাদের জন্য একটা ইন্ডিকেশন। এটা অ্যাবসলিউটলি পারফেক্ট স্ট্যাটিস্টিক্স কিনা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট,
এই বার্ন নোটিসের একটা ইন্ডিকেশন পাচ্ছি যে হিউজ পটেনশিয়াল আমাদের সোসাইটিতে পড়ে আছে, সেটাকে এক্সপ্লোর করতে হবে, আমাদেরকে ডিগ আউট করতে হবে, ট্যাপ করতে হবে। কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমাদের যারা পলিসি মেকার, আমাদের যারা প্ল্যানার, তাদের মধ্যে এই কনসেপ্টটিকে এখন পপুলারাইজ করা দরকার, তাদের জানা দরকার, তাদের চিন্তার ব্রেনে থাকা দরকার। এজন্যে আমরা আশা করব যে আমাদের দেশে যারা পলিসি মেকার আছেন, যারা প্ল্যানার আছেন, তারা বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। আমি যে পরবর্তী যে কথাটি বলতে চাই, গতকাল আমাদের সকালের একটা সেশন ছিল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট অফ জাকাত। সেখানে আমাদের আন্তর্জাতিক পর্যায়েরও কয়েকজন আলোচক ছিলেন, বিশেষ করে ওয়ার্ল্ড জাকাত ফোরামের একটা প্রেজেন্টেশনও ছিল যে জাকাত সমস্ত ইসলামের ইতিহাসের সমস্ত ফকিরা বা স্কলাররা একমত, এটা বেসিক্যালি রাষ্ট্রের দায়িত্ব। এটা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে এবং আমাদের ঐতিহাসিক দৃষ্টান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই সরকারিভাবে এখন এই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে কীভাবে করা যায় একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনারা লক্ষ্য করেছেন, আমি ডক্টর কবির হাসানের সে বিভিন্ন খাতে জাকাতে যে পটেনশিয়াল তিনি একটা স্ট্যাটিস্টিক্স উত্থাপন করেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এখানে উল্লেখ নেই এবং যুক্তিসঙ্গত কারণেই, সেটা হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ব্যক্তি মালিকানা এবং অনেকটা অপ্রকাশ্য সম্পদ, যেটা ইজিলি বের করা অসম্ভব না। কাউকে কোশ্চেনিয়ার দিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনার কত সম্পদ আছে, এটাও কিন্তু সঠিকভাবে পাওয়া যাবে না। সেক্ষেত্রে কালকের আলোচনায় যেটা এসেছে, রাষ্ট্র সেন্ট্রালি অর ডেলিগেটেড ওয়েতে, সরকারি সরাসরি অথবা কাউকে অথরাইজ করে দিলে পরে এই জাকাত কালেকশন করা সম্ভব। এমনকি দেখা গেছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহুর সময় যে ইসলামী রাষ্ট্র সম্প্রসারিত হওয়ার কারণে, ওয়েলথের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে, তখন কিন্তু রাষ্ট্রের পক্ষে এই পুরো জাকাত কালেকশন করাটাই সম্ভব ছিল না। তখন ওসমান রাদিয়াল্লাহু বলে দিয়েছেন যে তোমরা একটা বিশেষ করে অপ্রকাশ্য সম্পদ যেটা যে গোল্ড বা জুয়েলারি, এগুলো তোমরা নিজেরা তাদের জাকাত দিয়ে দেবে। ফলে কালকে আমাদের সেশনের কনক্লুশন হচ্ছে যে রাষ্ট্রীয় লেভেলে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এবং ইন্ডিভিজুয়াল লেভেলে জাকাত ম্যানেজমেন্ট বা ডিস্ট্রিবিউশন করা সম্ভব। ইম্পর্টেন্ট হচ্ছে যেটা যে জাকাত ম্যানেজমেন্ট অর্গানাইজেশন প্রাইভেট সেক্টরে ইফেক্টিভলি করতে পারে, বাট দেয়ার মাস্ট বি সাম রেগুলেশন বাই দি গভর্নমেন্ট, সেটা থাকা দরকার। এবং বর্তমানে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া এবং আরও কোনো রাষ্ট্র অত্যন্ত সুন্দরভাবে এটা কিন্তু করছে, যে প্রাইভেট জাকাত ম্যানেজমেন্ট অর্গানাইজেশনগুলোকে কাজে লাগাচ্ছে, একইভাবে রাষ্ট্র সরাসরি করছে। সৌদি আরবে বর্তমানে ঠিক এই পদ্ধতিটি তারা করছে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডাইরেক্টলি, কবির হাসান যে সেক্টরগুলো সম্পর্কে উল্লেখ করেছেন, এগুলো থেকে গভর্নমেন্ট জাকাত নিয়ে নিচ্ছে, কিন্তু অপ্রকাশ্য সম্পদটা ব্যক্তিগতভাবে দিয়ে দেওয়ার জন্য সেখানে গভর্নমেন্টই ইন্ডিভিজুয়ালকে অথরাইজ করে দিচ্ছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার থাকা দরকার। আর সবশেষে আমি যে কথাটা বলবো, যেটা বারবার এসেছে, যারা প্র্যাকটিসিং মুসলিমই না, নামাজই পড়ে না, তার কাছে আবার জাকাত কি? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল লেভেলে যখন কেউ দেবে অবশ্যই এটা ম্যাটার করে, যে আমি যিনি সুদ নিচ্ছেন, যিনি সুদ খাচ্ছেন, তিনি তো জাকাত দেবেন না, তার জন্য ব্যাপার না। কিন্তু এই সিচুয়েশনটা হচ্ছে আইডিয়ালিস্টিক সিচুয়েশন। যদি ইসলামী রাষ্ট্র থাকে, ইসলামী রাষ্ট্র মুসলিম ধারের নামধারী প্রত্যেকটা মানুষের উপরে জাকাতকে ইম্পোজ করতে পারে, এটা সেটাই বলা হয়েছে। তখন যিনি নামাজ পড়েন না, তিনিও কিন্তু জাকাত দিতে বাধ্য হবে। কিন্তু যখন এটা রাষ্ট্রীয় কোনো বাধ্যবাধকতা থাকবে না, তখন ব্যক্তিগত পর্যায়ে দেওয়া না দেওয়ার বিষয়টা থাকে। আপনাদের সকলকে ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান, আমার প্রধান অতিথি, প্যানেল ডিসকাশন, সবাইকে অনেক ধন্যবাদ। দর্শকদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ডক্টর আয়ুব। আমি যেহেতু অনেকগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেই জন্য ডক্টর মোহাম্মদ কবির হাসানকে এই সম্পর্কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। Let me start with পয়েন্টগুলো যে তুলেছেন আর কি। লেটস স্টার্ট উইথ যে মিনারেসের কথা বললেন। আমরা যে কথাটা আয়ুব ভাইয়ের সূত্র ধরে বলছি, এখানে মানে জাকাত যে ফিক আছে, যে ফিক অনুযায়ী মিনারেসের উপর জাকাত দিতে হবে। হোভার দি ওনার ইজ ইররিলেভেন্ট। গভর্নমেন্ট যদি ওনার হয়ে থাকে, গভর্নমেন্ট তো জাকাত দিতে 20% ওই জাকাত খাতে রাখতে হবে, যে এই 8টা ইয়াতে ইয়া হবে, সেই প্রেক্ষাপট থেকে আমরা এটাকে নিয়েছি। সেম ওয়ে ফরেস্ট্রি, ওনারশিপ ইজ ইররিলেভেন্ট। যেমন ধরেন 1400 ইয়ার্স এগো আমাদের প্রফিটের সময় এটা ইন্ডিভিজুয়াল লেভেলও হইতো। আপনারও বাসা দেখা গেল যে এখানে মিনারেলস পাওয়া গেছে, তো 20%, এখন তো সব কিছুই গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। দ্যাট ইজ মানে নট রেলেভেন্ট ইন টার্মস অফ কালেক্টিং জাকাত ফ্রম দ্য পিক অফ জাকাত।
একটা ভালো কথা বলেছেন আপনি, আসলে এটা আমার মাথায় আসেনি। যারা ইসলামী ব্যাংকে যে কোনো কারণে মানে অ্যাকাউন্ট খোলেন, হয়তো বর্ন এগেন মুসলিম, হয়তো তার রূপান্তর হয়েছে, ওরা কিন্তু ফ্রম দি, আমি জানি আপনারা কালেকশন যে করেন না তা না, কিন্তু আপনারা কালেকশন করেন, বাট দ্যাট ইজ নট ইউর, মানে যেভাবে আমিল অর্থে যে আপনি লোকজন পাঠাইয়া কালেক্ট করেন সেটা না, কিন্তু আপনারা এই জাকাত ফেয়ার করতে উদ্দেশ্য লোকজন কালেকশন হবে, লোকজন আপনার জানবে, কিন্তু নট ডিরেক্টলি, ইনডিরেক্টলি, not as a collector. That's what, yeah. That's what I meant. Amil means আপনি যে টাকা না, কিন্তু আপনার এমন একটা মেকানিজম তৈরি করতে লোকজন আপনার অর্গানাইজেশন টাকাতে যেটা আপনি মোবিলাইজ করতে পারেন। তো সেই সেন্সে যখন আপনার বাক্স একই জিনিস, যে আপনি কোনোভাবে জাকাতটা যাতে আসে এখানে, মানে এই যে ইসলামী ব্যাংকের কথা বললেন, আমার মনে তাদেরকে ফ্রম দি টার্গেট গ্রুপ হিসাবে, অ্যাগেন আমি কালেকশন বলতে টার্গেট গ্রুপ হিসাবে এটা কিন্তু আমরা করতে পারি, কারণ ডাটা তো আছেই, তাই না? এটাকে জানা যে ওদের তরফ থেকে কত পার্সেন্ট জাকাত আসতে পারে, এটা ফ্রম জাকাত মোবিলাইজেশনের জন্য এটা সম্ভব। আপনি যে বললেন যে স্টক মার্কেট ব্যাপারটা, এখানে ঠিকই বলেছেন যে কতটা অফলোড করেছে, আমাদের যে ডেটা একদম অফলোডেড শেয়ার, নট যারা ধরে রেখেছে, এবং এই শেয়ারগুলো কিন্তু বাংলাদেশের অন করে 90%, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা রং না আমাদের নাম্বারগুলো। যে গ্রামীণ ফোনের যদি মনে করেন $10 বিলিয়ন তার টোটাল মানে বাংলাদেশের কিন্তু টোটাল যে 90% যদি মানে নরওয়ে থেকে 10% কিন্তু রিফ্লেক্ট হচ্ছে স্টক মার্কেটে, সেই সেন্সে আমরা এটা ধরেছি। আর আমি কিন্তু একটু দ্বিমত পোষণ করছি, যে কনটেক্সটে রবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কালকে ওই ব্যাপার নিয়ে আমরা আলাপ করেছি, যে আমাদের যে রূপান্তরটা হয়েছে জাকাত ম্যানেজমেন্ট অ্যান্ড কালেকশন, যে অর্গানাইজেশনের কনসেপ্টটা, প্রথমে ছিল এটা টোটালি মানে সরকারের আন্ডারে, সরকারই করবে, তারপর ডিউরিং দি মানে 4 খালিফসের একটা রূপান্তর হয়েছে, তারপরে হজরত ওই খলিফা হারুনুর রশিদ সামনে বন্ধই করে দিয়েছেন, কারণ ওখানে করাপশন ঢুকে গেছে। তো করাপশনের ব্যাপারটা মহিদ ভাই বলছিলেন বাক্সের টাকা যাতে ছোট হয়, যাতে না নিতে পারে, আমার মানুষ চিন্তা বাক্সই তো মেরে যেতে পারে। এটা কিন্তু আমূলক না, আসলে এটা যে মসজিদে চুরি হচ্ছে না। তো এই যেটা বলবো যে এই জাকাতটা আমার মনে হয় যে, আমি কথাটা বারবার 8টা পয়েন্ট বলেছি, গভর্নমেন্টের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, তার রেগুলেশন থাকবে, সুপারভিশন থাকবে, কিন্তু প্রাইভেট সেক্টর এটা করবে এবং কালেক্ট করবে, ডিস্ট্রিবিউট করবে গভর্নমেন্টের, এবং তার একটা মেকানিজম, ইকো মেকানিজম তৈরি করে দিতে হবে। কারণ এই ডাটা যে আমি বললাম যে মুজাক্কি কে মুস্তাহিক, এই ইনফরমেশন কিন্তু সিটিএমের পক্ষে সম্ভব না। কোটি কোটি টাকার ব্যাপার, এই জিনিসগুলোকে তুলে আনা, কম্পিউটারাইজ করা এবং মানে হালনাগাদ করা প্রতি বছরে, এই কাজগুলি গভর্নমেন্ট যদি করে, গভর্নমেন্ট যদি একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকে এবং সিটিজেন অর্গানাইজেশনের প্রতি তাদের মানে সুপারভিশন অডিটিং একটা ব্যাপার থাকে, তাহলে এই কাজটা আরও বেটার হবে। সেই সেন্সে আমি মনে করি 20th সেঞ্চুরিতে এই মানে অফকোর্স পার্সোনাল লেভেল যে অপ্রকাশিত বললেন, সেটা তো আমাদের পক্ষে সম্মানিত দেওয়া, কিন্তু যেগুলো অর্গানাইজড ওয়েতে করা, এটা প্রাইভেট সেক্টর ক্যান ডু বেটার। তো উইথ দিস থিং আমরা এই জিনিসগুলো আর একটু হাইলাইট করবো আমাদের ফাইনাল ভার্সনে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্টস। থ্যাংক ইউ। আমি এখন আমার নাম জাকির হোসেন খান, আমি স্যারের সাথে কাজ করি অনেকদিন, প্রায় 15 বছর ধরে। এই স্টাডিতে আমি ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি। আমি চেঞ্জ ইনিশিয়েটিভ নামে একটা প্রতিষ্ঠান, রিসার্চ প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর। দুটো জিনিসে আমি একটু স্যারকে এবং ওয়ার্কার যারা আছেন তাদেরকে অনুরোধ করবো দেখার জন্য। সেটা হলো যে আমরা কিন্তু ডিজিটাল ফাইন্যান্সিং যে সিস্টেমটা, এটা কিন্তু এমার্জিং। মানে আমরা এখন রিসেন্টলি আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে গভর্নমেন্ট যে স্টিমুলাস প্যাকেজের যে একটা অ্যানোমালিজ হলো, যে চেয়ারম্যান মেম্বাররা যে কাজটা করলো, তখন কিন্তু এটওয়াইকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি এই সিস্টেমের বাইরে যে একটা ইনোভেটিভ একটা অ্যাপ্রোচে যাও। তখন সেখানে ইন্ডিভিজুয়ালি কে যখন মোবাইল নাম্বারগুলি ওনার যারা আছে তারা কত টাকা রিফিল করে মান্থলি, এবং আরও কিছু ক্রাইটেরিয়া ধরে বোঝার চেষ্টা করলো আসলে এক্স্যাক্টলি কে পেতে পারে ওই টাকাটা। মানে এইভাবে তারা কিন্তু একটা আলাদা, এবং ওখানে মাত্র 10 বা 15% মতো ডেভিয়েশন হয়েছে ফাইনালি যখন তারা ক্রস চেক করেছে। সো আমি রিকোয়েস্ট করব যে সিজেডএম ইন্ডিভিজুয়ালি এই ধরনের ইনোভেটিভ অ্যাপ্রোচে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু আসছে, সো
সোশ্যাল পেজে আছে তাদের রেসপন্সগুলি দেখে কিন্তু একটা পটেনশিয়াল টার্গেট গ্রুপ কারা হতে পারে এবং কারা আসলেই পাওয়ার জন্য উপযুক্ত সেটা কিন্তু একটা অ্যাসেসমেন্টে যাওয়া যেতে পারে। আর সেকেন্ড বিষয়টা যেটা হলো যে আরেকটা আমাদের মানে আমরা মনে হয় যে আরেকটু ইনোভেশনে বা আমরা একটু ফরওয়ার্ড লুকিংয়ে যেতে পারি কিনা, যেমন যে একজন কৃষক যখন কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, সেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তার হোল ক্যাপিটাল চলে যাচ্ছে। তো সেখানে যখন ক্রপ ইন্স্যুরেন্সের বিষয়টা আসে, সেই ক্রপ ইন্স্যুরেন্স করার জন্য যদি প্রিমিয়ামটা যদি আমরা জাকাত থেকে দিই তাহলে কিন্তু আমরা মার্জিনালাইজ ফার্মাররা কিন্তু তারা বেঁচে যায় এবং সেটা কিন্তু একটা বড় সাপোর্ট হয়। তাকে কিন্তু আমি দান করলাম না, কিন্তু তার কিন্তু মোবিলাইজ করে রাখলাম। সে কিন্তু আসলে সে কিন্তু ওই ভিক্ষা চায় না, সে কিন্তু প্রিমিয়ামটাই কিন্তু একটা ক্যাপিটাল তাকে এসে কাজ করবে। সো এই ধরনের ইনোভেটিভ অ্যাপ্রোচে কিন্তু আমাদের চিন্তা করা উচিত, বিশেষ করে দুর্যোগ বাড়ছে ক্লাইমেটের কারণে এবং এনভায়রনমেন্টাল ড্যামেজ যত বাড়বে তত বেশি কিন্তু লস অ্যান্ড ড্যামেজ বাড়বে। বিশেষ করে আমি রিসেন্টলি একটা স্টাডি করছি ইউএনডিপি, তো সেখানে কিন্তু এই ক্রপ ইন্স্যুরেন্স আমি দেখলাম ইন্দোনেশিয়াতে ইউএনডিপি জাকাতের এস্টিমেটটা কিন্তু ওরা কিন্তু মানে হোল সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্যারাডাইমে যুক্ত করেছে। সো আমার কাছে রিকোয়েস্ট হলো যে সিজেডএম ক্যান লিড, এবং আই বিলিভ যে মুইজ স্যার আছেন বা আরও স্যার বা আপনারা আছেন, আপনারা ইউ ক্যান। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। I think it's a very good suggestion. CZM should consider this seriously. না, বাট যে ক্রপের জন্য পোর ফার্মার, মার্জিনাল ফার্মার্সদেরকে যে ক্রপ ইন্স্যুরেন্সের আওতায় আনা, এটাও ইট ক্যান বি সিরিয়াসলি থট অফ। আরেকটা ব্যাপার রশিদ সাহেব বললেন, আমি তো এগ্রি করি যে ঋণগ্রস্ত তো জাকাতের খাতের মধ্যেই পড়ে, কেউ আমি জানি না আপনারা দেন কিনা। সেই ক্ষেত্রে হবে যে তার ঋণ রিপে করে তাকে সাপোর্ট দেওয়া। তো অনেক ধন্যবাদ। আমি এখন আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য দেওয়ার জন্য। স্যার, আমরা স্যার জাজদেরকে বসে বসে বলতে অভ্যস্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير صدق الله العظيم আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, সুবিজ্ঞ প্রবন্ধকার এবং বিজ্ঞ আলোচক মণ্ডলী, সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হিসাবে এই যাকাতকে নিয়ে আলোচনা করার যে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সিজেডএমকে মোবারকবাদ, ধন্যবাদ। উদ্যোক্তাদের আরও ধন্যবাদ যারা এটা নিয়ে আজ দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করছেন যে যাকাত ফেয়ার, কীভাবে জাকাতকে সবার কাছে পরিচিত করা যায়। বিভিন্ন আইটেম এসছে, আজকে একটা যেমন আমাদের আছে যে পটেনশিয়ালিটিস ইন বাংলাদেশ ইন টার্মস অফ প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি। গতকালকে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনাল ব্যাকিং, এটাকে কি করে করা যায়। যেমন আমরা চিন্তা করি যে আমাদের এই বয়সে আমরা এসে কিছুটা চিন্তা সামিল হতে পেরেছি, আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাকে লুক্রেটিভ করার জন্য কিছু কাজ করা দরকার, যেন তারা এটাকে নিয়ে অগ্রসর হতে পারে। দুটা জিনিস বিজ্ঞ প্রবন্ধকার কতগুলা ইয়ারস্টিক নিয়ে বিগত 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিভিন্ন স্ট্যাটিস্টিক্স নিয়ে চেষ্টা করেছেন একটা সুন্দর অবয়ব দাঁড় করানোর জন্য, যার ভিত্তিতে আমরা চিন্তা করতে পারি যে আমাদের পটেনশিয়ালিটি কতটা আছে। এই যাকাত নিয়ে চিন্তা করতে হলে প্রথমে কিছু মৌলিক বিষয় নিয়ে দু একটি কথা না বললে অপূর্ণ থেকে যায়। একটা মৌলিক বিষয় হচ্ছে ইসলাম সম্পর্কে মুসলমানদের ধারণাটা
অনেক ক্ষেত্রেই খুব স্বচ্ছ নয়। কথাটা শুনতে একটু কঠোর লাগছে, আমি কথাটা বলছি। যখন জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য এজ অফ ইসলাম, ইসলামের বয়স কত, 3 রকমের প্রশ্ন উত্তর আসে। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে বললেন যাও দুনিয়াতে গিয়ে কিছু জেল খেটে আসো, কিভাবে চলবো কিছু নিয়ে যাও, কিছু পাঠাও। আরেক দল আছেন যে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি কিভাবে চলছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ দিস ক্রিয়েশন দেখিয়েছিলেন, তখন থেকে ইসলামের শুরু। আরেক দল আছেন যে না, সেটাও ঠিক নয়, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির থেকে ইসলাম শুরু হয়েছে, তার আগে অন-ইসলাম। এরকম ধারণা আছে। এই ধারণাগুলা একটু পরিস্ফুটনের প্রয়োজন রয়েছে যাকাত সম্পর্কে আলোচনা করতে গেলে। সে ধারণাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুহূর্তে সৃষ্টির মাধ্যমে তার কুদরতকে প্রকাশ করতে চাইলেন যে আমি স্রষ্টা, আমি সৃষ্টি করতে পারি, আমি সৃষ্টি করব, এটা প্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন, সঙ্গে সঙ্গে আদেশ, কোন সঙ্গে সঙ্গে সৃষ্টি শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিলেন হাউ দি ক্রিয়েশন উইল কমপ্লিট দ্যার সাইকেলস, সৃষ্টি কিভাবে চলবে। এই যে গাইডলাইন, দ্যাট ইজ দ্য ইসলাম। এখানে ধর্মীয় সেক্টেরিয়ান কনসেপ্টের কোনো কাজ নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বলতে পারে না যে আমি ইসলামের বাইরে, কিন্তু আমরা মুসলমানরা তাদেরকে বলতে বাধ্য করছি যে ওরা ইসলামের বাইরে, আমরা ইসলামের ভেতরে। এই জিনিসটাকে একটু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আরেকটা ইনফরমেশনের জন্য একটা কথা জানা দরকার, যে আমরা অনেকেই মনে করি যারা মাদ্রাসায় পড়েছি, অ্যারাবিক নিয়ে গবেষণা করেছি, যে ইসলাম শব্দটি বোধহয় আরবি শব্দ। প্রকৃতপক্ষে ইসলাম শব্দটি কিন্তু আরবি শব্দ নয়, অরিজিন। তাওরাত, জাবুর, ইনজিলে একই শব্দের প্রকাশ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এটা দিয়েছেন, ইসলাম। এবং এই যে শব্দটি, এই শব্দটিকে পৃথিবীর প্রায় 10,500 লিভিং ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ যে ভাষায় কথা বলা হয়, বই লেখা হয়, এই লিভিং ল্যাঙ্গুয়েজ এই ইসলাম শব্দটিকে নিজস্ব শব্দ বলে আত্মস্থ করে নিয়েছে। যেমন আমরা বাংলায় নিয়েছি, জার্মান যান তারাও ইসলাম, ফ্রান্স ইসলাম, ইংলিশ ইসলাম, মানে সবাই ইসলাম শব্দটাকে নিয়েছে। এটা একটা মৌলিক শব্দ, ফান্ডামেন্টাল ওয়ার্ডস, যাকে আরবিতে বলা হয় এসমে জাত। আল্লাহ শব্দের যেমন কোনো অনুবাদ হয় না, ইসলামেরও অনুবাদ হয় না। ইসলাম ইজ দ্য ইসলাম টোটাল, অর্থাৎ আল্লাহর কাছে সমর্পিত হওয়া বা সমর্পণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করে, যাতে কোরআনের কারিমে ঠিক সেইভাবে বলা হয়েছে। হ্যাঁ, কোরআনের কারিমে বারে বারে বলা হয়েছে সালাত এন্ড যাকাত পাশাপাশি। সালাত হচ্ছে শরীর মনকে ঠিক রাখার জন্য, যাকাত হয়েছে সম্পদকে নিয়ে চিন্তা করার জন্য। এই সম্পদের মালিকানা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। আমরা যে কথাটা নিয়ে চিন্তা করি, মডার্ন ইকোনমিক কনসেপ্ট, মডার্ন স্টেট কনসেপ্ট, যে মালিক, সম্পদের মালিক না কেউ। মালিক থাকলে তো মৃত্যুকালীন সমস্ত সম্পদ নিয়ে যেতে পারত। সে শুধু রক্ষক, ইজ এ ক্যাশিয়ার, ট্রেজারার, তাকে সেটা পালন করতে দেওয়া হয়েছে। এই জিনিসটা তার মনে রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে আমি সম্পদের প্রতি মোহ দিয়ে সৃষ্টি করেছি। কেন? পরীক্ষা করার জন্য। ফেরেশতা এবং মানুষের পার্থক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করে দিয়েছেন, ফেরেশতাদের সঙ্গে মানুষের দুটা ফিজিক্যাল ডিফারেন্স আছে। নাম্বার 1, ফেরেশতাদেরকে পেট দেওয়া হয় নাই, কোনো সমস্যা নাই, নো স্টমাক, নো ট্রাবল। মানুষকে পেট দিয়ে সমস্যার মধ্যে ফেলে দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য, বিকজ অফ স্টমাক উই আর ইন ট্রাবল। দ্বিতীয়ত হচ্ছে ফেরেশতাদেরকে ঠেটামি করার কোনো সুযোগ দেন নাই, অনলি টু ক্যারি আউট। আর মানুষকে ঠেটামি করার সুযোগ দিয়েছে। কেন করবে? অর্থাৎ তার যে আকল,
এবং সৃষ্টি জগতে মানুষের অবস্থানটা সম্পর্কেও অনেক ক্ষেত্রেই মানুষের ধারণাটা খুব স্বচ্ছ নয়। আমি কোন পর্যায়ে রয়েছি সৃষ্টি জগতে? হোয়াট ইজ মাই স্টেটাস? এম আই লিটল ক্রিয়েশন? আমি দেখতে খুব ছোট, নিজের হাতে 3.5 হাত, বুক মাপলি আর কত হবে, বড় পালোয়ান হলে না 250 ইঞ্চি। কিন্তু আমার ভেতরে স্পেসটা দেওয়া হয়েছে আনলিমিটেড। যখন আমি পড়ি সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, তখন আমি হারিয়ে যাই যে আমার অবস্থানটা কোথায়। আই হ্যাভ নো এক্সিস্টেন্স। আসলে কি তাই? সূর্যটা এখন প্রায় 90 ডিগ্রির কাছাকাছি পর্যায়ে রয়েছে। সূর্যটাকে ওখানে রেখে যদি আমি চোখটা বুজে চিন্তা করি, তাহলে সূর্যকে আমার ভিতরে রাখবার জায়গার কোনো অভাব হচ্ছে? It is not impractical, it is practical. In terms of space, I can ostensibly claim my superiority. In terms of speed, I can too. মন একটা আছে, কেউ অস্বীকার করতে পারে না। এই মনের গতি কেউ মাপতে পারে নাই। তাহলে I am the speediest creation in the creation world. আমাকে দেওয়া হয়েছে, আমাকে একটা স্পেশাল কনসিয়াস দেওয়া হয়েছে, বিশেষ বিবেক। হোয়াট ইজ দ্যাট? আমরা স্কুলে কলেজে বিজ্ঞানে সব পড়ছি, পদার্থ 2 প্রকার, জড় এবং জীব। যা জীবন আছে আর যেটা জীবন নাই জড়। টেবিলটাকে আমি বলছি জড়, কিন্তু আমি যদি বিশ্লেষণ করি, অর্থাৎ এখান থেকে একটা অ্যাটম নিয়ে পরীক্ষা করি, তাহলে দেখবো এটা নড়াচড়া করছে। তাহলে তাকে হাউ ক্যান আই সে ইট ইজ নন লিভিং? এমন কোন সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে রাখেন নাই যার নাকি রূহ নাই। এটাও মানুষকে বুঝতে হবে, বোঝার মতো ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে। এই ক্যাপাবিলিটিটা বোঝার জন্য একটু যদি আমি অন্যভাবে বলি, হিউম্যান ব্রেইনটাকে কম্পিউটারের সঙ্গে যদি তুলনা করি, ক্রে 1 একটা বড় কম্পিউটার আছে, মেইন ফ্রেম, ওজন 10 টন 60 টন, তারগুলো যোগ দিলে 60,000 মাইল। সেই কম্পিউটারটা পার সেকেন্ড কাউন্ট করে 400 মিলিয়ন, 40 কোটি কাউন্ট করে পার সেকেন্ড। শুনলে মনে হয় যে আমি কিছু নাই। মানুষের ব্রেনের গড় ওজন হলো 1.5 কেজি, 1500 গ্রাম, 39 আউন্স। নিউরন, ব্রেনের সেলের সংখ্যা পুরুষের বেলায় 23 বিলিয়ন, 2300 কোটি, মহিলাদের বেলায় 1900 কোটি। তাই জন্য বুদ্ধি কম না। মনে করবেন না যে মহিলাদেরকে ছোট করা হচ্ছে। নো, ইউ আর ফার অ্যাবাভ দেন দ্য মেল। কারণ তার গোঁফ দেন নাই, তার দাড়ি দেন নাই, তার শরীরে অত লোম ওঠে না। কাজে আল্লাহ তাআলা ঠিকঠাক ভাগ করে দিয়েছেন যে তাদের চলার জন্য যেটুকুন দরকার দিয়েছে। এই হিউম্যান ব্রেইন, আপনি কাজ করেন বা না করেন, পড়াশোনা করেন বা না করেন, নো, পার সেকেন্ডে আপনার ব্রেন ওয়ার্ক করছে ইরেসপেক্টিভ অফ ইউর পজিশন। 20,000 বিলিয়ন, 20 লক্ষ কোটি আমার ব্রেন হিসাব করছে। আমার শরীরে 100 ট্রিলিয়নের মতো সেল আছে, প্রত্যেকটা সেল একটা সৌরজগতের মতো। এই যে সৌরজগৎকে কন্ট্রোল করছে, কেন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তার সৃষ্টিকে বোঝার জন্য। সৃষ্টি বুঝলে স্রষ্টাকে বুঝবে। এইভাবে এই লাইটে চিন্তা করতে হবে। এখন যেহেতু সময় কম, আমি শর্ট করে দিচ্ছি। এই যে যাকাত ইজ দ্য পার্ট অফ ইবাদত। আল্লাহকে স্মরণ করে, ইবাদত মানে কি? আল্লাহকে স্মরণ করে তার কাছে সারেন্ডার করা। সম্পদের সঙ্গে যাকাতের সম্পর্ক। যেদিন থেকে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেদিন থেকে যাকাতের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। সম্পদ যখন আছে, সম্পদের লেনদেন আসবে, এই সম্পদ ব্যবহারের প্রশ্ন আসবে। এই যাকাত, I thank to the person who initially gave the name zakat. এই জাকাত শব্দটি যিনি বের করেছেন, তাকে আমি মোবারকবাদ জানাই। কারণ জাকাত আরবি শব্দটি অর্থ হলো পরিশুদ্ধকরণ, বিশুদ্ধকরণ, বর্ধিতকরণ পর্যন্ত গেছে। অর্থাৎ
পরিশুদ্ধকরণ বিশুদ্ধকরণ মানেটা কি? আল্লাহ তাআলা সবাইকে কতগুলো ক্ষমতা দিয়েছেন, এই যে ক্ষমতা দিয়েছেন সেটাকে বোঝবার ক্ষমতা বিশেষভাবে মানুষকে দিয়েছেন এই জন্যে যে কারণ পিঁপড়াটার বুদ্ধি আমার আপনার চেয়ে কম নয়, বাসাটা কোথায় করবে সে আমার আপনার চেয়ে অনেক ভালো জানে। কিন্তু এই সমস্ত জিনিসের যে রু আছে, সমস্ত জিনিস যে স্রষ্টাকে স্মরণ করে, এটা জানবার ক্ষমতা মানুষ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকেও দেন। এই বিশেষ বিবেক দিয়েছে, সেটা দিয়ে চিন্তা করতে হবে। সেটা কি? যাকাতটা কি? আমি সরল কথায় যদি বলি, সম্পদের মালিক মানুষ না, রক্ষণের মালিক। আপনাকে রক্ষণের জন্য দিয়েছে, আপনাকে সেভাবে ক্যাপাবিলিটি দিয়েছে। অন্য আরেকজনকে আল্লাহ তাআলা হয়তো সেই ক্যাপাবিলিটিটা দেন নাই বিভিন্ন কারণে, কিন্তু আপনাকে তার সঙ্গে বেঁধে দিয়েছে। আপনার সম্পদ যেটা নাকি মনে করছেন আপনি, আল্লাহ তাআলা সম্পদ শূন্য করতে চান না, সম্পদের বর্ধিতকরণের দিকে হলো যাকাত। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, if you purify your part of the asset, I am giving you the word to increase it like anything. আমি এটা বাড়িয়ে দেব। আপনার যে আয় হলো সমস্ত ব্যয় ট্যায় করে হয়তো 1000 টাকা আপনার বর্ধিত আয় রয়েছে, আপনার সে আয়ের 2500 টাকা যাকাত দেবেন। কার টাকাটা দেবেন? আপনার টাকার যাকাত দিচ্ছেন? Are you paying of your own money? No. আপনার টাকার সঙ্গে ওই ফকির মিসকিন এটসেট্রা 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 তাদের অংশটা পেস্ট করে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনার কর্তব্য হচ্ছে ইমানদার হিসাবে এই পেস্ট করা মানে 2500 টাকা 250 টাকা 1000 টাকা থেকে আপনি যদি পৃথক করলেন, তাহলে ইউ হ্যাভ ডান দ্য ডিউটি টু পিউরিফাই ইউর ওন পার্ট। এটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, এখান থেকে আল্লাহ তাআলা নিতে চাচ্ছেন না। কিন্তু যাকাতটা হচ্ছে এই যে পৃথক করলেন, এই ফাংশনটা আপনার। আর দ্বিতীয় কর্তব্যটা হচ্ছে যাদের জন্য করলেন তাদের কাছে পৌঁছে দিতে হবে, 2 নম্বরের কাছে দিলে হবে না। আমি দেখলেন রাস্তা দিয়ে হাঁটছি, ছেঁড়া পাঞ্জাবি পরে হ্যান ত্যান পরে, আপনি খোঁজ নিলেন বোধহয় রফ সাহেবকে দিলে বোধহয় আমার যাকাতটা আদায় হবে, কিন্তু পরে একটু খোঁজ নিয়ে জানলেন যে আমি 2 নম্বর, তাহলে আপনার যাকাতটা আদায় হবে না। ইট ইজ ইউর ডিউটি। কেন দেওয়া হলো? সম্পদের প্রতি আপনার মোহটাকে কমিয়ে আনার জন্য। আপনি এরকম ঘুরতে ঘুরতে বলবেন, ইয়া আল্লাহ তুমি আমাকে এই ঝামেলায় ফেললা কেন? আমার সম্পদের দরকার নেই, আমি খুঁজে পাচ্ছি না, আল্লাহ তাআলা তুমি রেহাই দাও। ওই সম্পদের প্রতি আপনার মোহটা কমিয়ে দাও। কারণ সম্পদের প্রতি মোহ করে দিয়েছেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষাটা হচ্ছে যাকাতের মতো। সুতরাং দুটো জিনিস চিন্তা করতে হবে, যে যাকাতের যে অবস্থাগুলো আছে, আমরা মডার্ন ইকোনমিক কনসেপ্টে সেই যাকাতগুলো নিয়ে চিন্তা করছি, কিন্তু তার যে আত্মিক বা তাত্ত্বিক দিকটি আছে সেটাকে ধরে তুলতে হবে। ইট উইল কাম ফ্রম উইদিন, not from without. We are thinking that we shall forcibly collect the zakat. কেন? Object হচ্ছে to eradicate the poverty. It is not your function. Poverty eradicate করবেন, এটা humanly impossible. হ্যাঁ, আপনি সুন্দর জীবন যাপনের জন্য ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ এসেটের জন্য, যেটা ইসলামের মূল ভিত্তি, সেটাকে করতে পারে। কিন্তু একেবারে বদ্ধমূল ধারণা যে আমি সব গরিবকে ধনী করে ফেলবো, নট ফিজিবল, দ্যাট ইজ নট দ্য ইসলামিক কনসেপ্ট। কাজেই এই কনসেপ্টগুলোকে একটু পরিষ্কার করে যদি আমরা অগ্রসর হই, তাহলে যাকাতের যে অবস্থাটা বাংলাদেশ প্রেক্ষাপটে রয়েছে, আই থ্যাঙ্ক টু দ্য লার্নেড কিনোট প্রেজেন্টার। তিনি অত্যন্ত রিসোর্সফুল একটা প্রেজেন্টেশন করেছেন, চেষ্টা করেছেন চারদিক থেকে কি করা যাবে
মডার্ন ইকোনমি তো হলো ইন্টারেস্ট বেসড ইকোনমি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারেস্ট অ্যান্ড নন ইন্টারেস্ট? জাকাতের সঙ্গে ইন্টারেস্টের ডিফারেন্সটা কি? ইন্টারেস্ট হলো ডাবল এজেড সোর্ড, দুদিকে কাটে। ইন্টারেস্টটা কে পায়? যার সম্পদ নাই, তার প্রয়োজন আছে অভাবে, সে ইন্টারেস্টটা পায়। এমনি নাই তারপরে আরেকটা সাকিং মেশিন বসায় দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত তাকে তোলা যাবে না। আর জাকাতটা কি? ওয়ান ওয়ে, আপনি যে দিলেন এটা আর ফেরত আসা, ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। ওয়ান্স গিভেন, ইট ইজ গিভেন ফর এভার। এই কনফিডেন্সটাকে গ্রো করার জন্যে যে লিটারেচারের দরকার, যে রিসার্চের দরকার, যতদিন মুসলিম ওয়ার্ল্ড এই তাসাউফের আঙ্গিকে সেই রিসার্চে ছিল ততদিন পর্যন্ত তাদের অভাব হয়নি। কিন্তু যখন এটা ভুলে গিয়ে আমরা যখন নাকি ইন্টারেস্ট বেসড ইকোনমি নিয়ে মাথা ঘোরাচ্ছি, টাকা লোকাইতে পারি না, অফশোর ব্যাংকিং লাগাই দেবো। কোনো জায়গায় দেখা যায় অফশোর ব্যাংকিংয়ে 100% ইন্টারেস্ট। তো এই যে কারাপ্ট করার যে কতগুলো প্রক্রিয়া আছে, এটা থেকে মানুষকে বাঁচিয়ে আনার জন্যে হলো এই জাকাত ইজ এ রিভলিউশনারি কনসেপ্ট, আই শুড সে, ইন ইসলামিক ইকোনমিক হটস্পট। কেন? এটা ডিসিপ্লিন শেখায়। এর সঙ্গে কি কি আছে? মালিকানা সম্পর্কে একটা ধারণা পরিষ্কার করে দেয়। সেকেন্ড ওয়ান, এর সঙ্গে হিসাব নিকাশ জড়িত রয়েছে। কখন হিসাব নিকাশ আসলো, হু ইজ দ্য অরিজিনেটর অফ দিস হিসাব নিকাশ, জমা খরচ করবে, এই মানুষকে ডিসিপ্লিনে আনে। তৃতীয়ত হলো এই জাকাতের প্রতি বা সম্পদের প্রতি আপনার যে মোহ, সেই মোহটাকে আস্তে আস্তে কমিয়ে দেয়। চতুর্থ হলো সমাজ বিনির্মাণে আপনার যে দায়িত্ব রয়েছে এটাকে উজ্জীবিত করা, কুক্ষিগত করার জন্য নয়। ইসলামের ইকোনমিক থিওরিটা হচ্ছে সম্পদকে প্রবাহমান রাখবে, সম্পদকে জমায় রাখবে না। এই জমায় রাখলে তার প্রভাবটা সোসাইটির উপরে পড়ে না। কাজে এটাকে প্রবাহমান রাখো, এই প্রবাহমান রাখলে পরে সবার কাছে এটা ছড়িয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এই জাকাতের আরও অনেকগুলো দিক রয়েছে, যেহেতু অনেক দিকগুলো রয়েছে, এগুলো যদি আলোচনা করা যায় তাহলে যেটা আসবে, it is not for nothing, it is not a mere a question of economic hotspot, it is a question of Islamic principles. ইসলামকে বুঝতে হবে, ইউনিভার্সালিজম অফ ইসলাম, ইসলামের কোনো ভাগ বাটোয়ারা নাই, সবাই ইসলামের মধ্যে। তেমনিভাবে জাকাত সম্পর্কেও যে ধারণা হয়, হ্যাঁ সুইজারল্যান্ড শুধু খালি মুসলমানদেরকে জাকাত দিচ্ছে, জাকাতের টাকা তা কিন্তু নয়, নন মুসলমানকেও দিচ্ছে। মুআল্লাফাতুল কুলুব অত্যন্ত জোরালো একটি শব্দ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এত সুন্দর শব্দ যে অন্তর কেন, এই অন্তর কেন দায়িত্বটা আপনাকে দিয়েছে। খ্রিশ্চিয়ানরা এই অন্তর কিনা নিয়ে তারা খ্রিশ্চান বানায় হলো। আপনি যেটা নাকি অরিজিনাল পেয়েছেন তার কাছে যেতে চান, সেটা করলে তো চলবে না, আমাকে সেভাবে করতে। আরেকটি চিন্তা রয়েছে সরকার বেসরকার। জাকাতটা হচ্ছে ইবাদত, হ্যাঁ কর্পোরেট ইবাদতও বলতে পারেন, তবে ইন্ডিভিজুয়াল ইবাদতটাই, অর্থাৎ আপনি আপনার কাছে রক্ষিত সম্পদটাকে আপনি কাজে লাগাবেন সমাজ বিনির্মাণ। এই যে কাজে লাগাতে গিয়ে আপনার যেগুলো সরকারকে বললে, আমার কতগুলো মনে আছে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে যখন নাকি কবির হোসেন সাহেব বলছিলেন এবং আরস্তু খান সেটা একটু সমালোচনা করলেন, আমার একটা গল্প মনে হয়ে গেল। 1961-এ আমার এক বন্ধু ছিলেন রিলিফ রিহ্যাবিলিটেশন কমিশনার, তো উনি বিকালে বাজার করতে গেছেন, সেখানে খবর আসলো
কোস্টাল এরিয়া নোয়াখালী টোকালি সব দিকে একেবারে সাংঘাতিক ডেভাস্টেটিং হয়ে গেছে। তো সে আর বাসায় না ফিরে গাড়িটা ঘোরে কোস্টাল এরিয়াতে চলে গেছে, যে আমার উপর তো চাপ পড়ে। যাওয়ার সঙ্গে সঙ্গে তার এক অ্যাসিস্ট্যান্ট এসে বলছে, স্যার একটা আর্জেন্ট টেলিগ্রাম পাঠাতে হচ্ছে, অর্থাৎ কত গরু ছাগল মারা গেছে এটা এখনই জানাই দিতে হবে। তো বলে যে এমনি মেজাজটা খারাপ। তো ওরা এসে বলার দেখি তুমি গুনে দেখছো? বলে স্যার আগের দিকের রেকর্ডগুলো আছে, প্লাস মাইনাস করে পাঠাই দেয়, সোজা কাজ। তো বললো যে ঠিক আছে, যে যেটার নাম্বারটা বাইর করবা তার সঙ্গে 2 যোগ করে দিও। বলে স্যার 2 করবো কেন? বলে একটা তুমি আর একটা আমি। এই স্ট্যাটিস্টিক্স দিয়ে তো কাজ হবে না। সিজেডএমকে অবশ্যই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তার জন্য একটা অংশ রাখতে হবে। রিসার্চ ইজ এ পার্ট অফ ইসলামিক কনসেপ্ট। এর আগে কোনো রিসার্চ ওয়ার্ল্ড হিস্ট্রি খুঁজলে পাবেন না, হিউম্যান হিস্ট্রি খুঁজলে পাবেন না। এই যে চিন্তা করো, চিন্তা করো, কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারে বারে বলছেন চিন্তা করো, দ্যাট ইজ রিসার্চ। আর বারে বারে বলারও একটা কারণ আছে। কোর্টে তখন আমি প্র্যাকটিস করি, চিফ জাস্টিস হলেন জাস্টিস কামালউদ্দিন হোসেন, এম.এস. খন্দকার সিনিয়র অ্যাডভোকেট একজন ছিলেন। উনি এক কথা বারে বারে বলছেন। তো চিফ জাস্টিস কামালউদ্দিন হোসেন সাহেব ইন্টারভিউ করে বললেন, মিস্টার খন্দকার ইউ আর রিপিটিং থিংস। তো খন্দকার সাহেব বললেন, ইয়েস মাই লর্ড, আই এম রিপিটিং। Allah himself has repeated 82 times salat. For what? Only for understanding. স্যার আমার যেহেতু এই আমার যেহেতু স্যার কন্টেম্পট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা নাই, সেই জন্য স্যার মনে করে দিতে চাই যে আজান পড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছে। এবং বৃদ্ধ প্রবন্ধকারের প্রবন্ধটাকে আমি রিকোয়েস্ট করবো সিজেডএমকে, ইয়াং জেনারেশনকে দিয়ে এটাকে আরও কীভাবে আরও সুন্দর করা যায়, আরও কীভাবে আনা যায়, আমার তার বেস তৈরি করা, সেল তৈরি করা। কারণ ইনস্টিটিউশনালাইজেশন না করলে পরে এই যে পরিশ্রমটা করা হচ্ছে, রহিব আফসর পরিশ্রম করেছে, অন্যরা পরিশ্রম করেছেন, আমার ভয় হয়, যেহেতু আমি সবার, শাহাবুদ্দিন সাহেব ছিলেন 1 নম্বরে বয়সের দিক দিয়ে, আমি তার 4 বছরের ছোট। তো এখন আমি হয়ে গেলাম 1 নম্বর। যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিতে পারে। আমাদের সবারই বয়স হয়েছে, কিন্তু এটা চিন্তা করা দরকার যে আমরা এটাকে একটা রূপ দিয়ে যাই, নেক্সট জেনারেশন যেন করে রাখে। সেই জন্য একটা প্রস্তাব দিয়েছিলাম একজনের কাছে যে একটা জায়গা দাও, আমরা একটা বিল্ডিং করার ব্যবস্থা করি, যাতে বিল্ডিংটা আগে টায়ার ইনস্টিটিউট বেঁধে রাখবার জন্য বিল্ডিংটা আমাকে সাহায্য করে। আমি চলে গেল যেন এই সিস্টেমটাকে চালু রাখে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর অনুষ্ঠানের জন্য, সুন্দর আলোচনার জন্য, যে জিনিসগুলো বেরিয়ে আসছে। ভার্চুয়ালি আমি গতকালকেও প্রেজেন্ট ছিলাম, আমাকে প্রশ্ন করলো যে স্যার আপনার তো ফাংশন আগামীকাল। আমি বাসায় বসে দেখলাম যে টু এডুকেট মাই সেলফ আই এম টু অ্যাটেন্ড দিস মিটিং। আমি তো জানি না, ইজ এ মেডেন। এই জাকাত সম্পর্কে আজকেই বোধহয় অনেকের মনে খটকা লাগে যাবে যে জাস্টিস রৌফ সাহেব এটা কী বললেন, যে অন্যের টাকা আমার মধ্যে লাগিয়ে দিয়েছে, এটা পৃথক করলে আপনার কাছ থেকে 1 পয়সাও দেবেন না। আল্লাহ তাআলা নিতে চান না, আল্লাহ তাআলা দিতে চান। এটাকে যদি বোঝানো যায় স্বতঃস্ফূর্তভাবে, আমার মনে হয় মানুষ এগিয়ে আসবে। এবং সেই এগিয়ে আসার মধ্যেই সিজেডএমের সাকসেসটা নিহিত রয়েছে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং বিজ্ঞ গ্রন্থকারকে আরেকবার ধন্যবাদ যে তিনি পরিশ্রম করেছেন, এবং যারা আলোচনা করেছেন তাদেরকেও মোবারকবাদ। এবং আজকে যারা ছিলেন এখানে, যারা সাংবাদিক রয়েছেন, যারা অন্য অন্য কাজের জন্য রয়েছেন, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাননীয় প্রধান অতিথিকে অনেক ধন্যবাদ।
আসলে স্যারের জন্য সময় খুব কম হয়ে গেছে। আমার মনে হয় যে সিজেডএম একবার আমাদের ইন্টারনাল হলেও একটা অনুষ্ঠান আয়োজন করতে পারে, যেখানে লিমিটলেস টাইম দিয়ে আমরা স্যারের সঙ্গে বসবো এবং শুনবো। আমার বক্তব্য বিভিন্ন সময় আমি বলেছি, এই কাজে আমার নতুন করে কিছু বলার নেই। শুধু একটা জিনিস আমি বলতে চাই যে আমি হঠাৎ মনে হলো আমার যে টি ইন্ডাস্ট্রি আগে বিদেশিরা ওন করতো, এখন বাংলাদেশিরা ওন করে, এবং দিস ইজ এ সেক্টর উইচ ক্যান বিকাম এ পটেনশিয়াল সোর্স অফ জাকাত যদি তাদেরকে বোঝানো যায়। তো আমি ডক্টর আয়ুবকে এই রিকোয়েস্ট রাখতে চাই আজকে যে বাংলাদেশ চা সংসদের সঙ্গে কথা বলে প্রথমে তাদের মাধ্যমে, তারপরে ইন্ডিভিজুয়ালি টি স্টেট ওনার্স, ফিনলে ইজ ওন বাই বাংলাদেশ ইজ, শুধু ডানকান ছাড়া বাকি সবাই, তো তাদেরকে যদি বোঝানো যায় তাহলে এই খাত থেকে এটা আমরা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হিসেবে ট্রিট করতে পারি, অ্যাগ্রো প্রসেসিং হিসেবে ট্রিট করতে পারি, অ্যাগ্রো ফরেস্ট্রি হিসেবে ট্রিট করতে পারি। এইটা আমার একটা অনুরোধ থাকবে যাতে চেষ্টা করা হয়, এটা যাতে আগামীতে আমার বিশ্বাস যে এটা করলে আমরা এখান থেকে ভালো একটা সাড়া পেতে পারি। তা আমি উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সিজেডএমকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সভাপতি করে সম্মানিত করার জন্য ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। Yeah.